গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। দেখতে দেখতে আজ আমরা ৭০,০০০-এর পরিবার। এই পরিবারের সদস্য সংখ্যা ১,০০,০০০ আপনারাই করতে পারেন। তাই যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও সুপার চ্যাটের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারেন। আজ আপনাদের জন্য কি রয়েছে তা এতক্ষণে জেনেই গেছেন। রুদ্রনীলের আরও একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার। কুরুক্ষেত্রের বীভৎস যুদ্ধে কর্ণের মৃত্যুর পরে কোথায় গেল তার বিজয় ধনুক? সামসি চাচা আর মাইথোলজিস্ট রথীন্দ্রনাথ সাহাকেই বা কিডন্যাপ করল কারা? চিলাপাতার জঙ্গলে কোন রহস্য হাজারো বছর ধরে আত্মগোপন করে আছে? রুদ্র আর নীল কি এই সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারবে? জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প, সাগর ঘোষের কলমে রুদ্র নীলের অ্যাডভেঞ্চার, বিজয়গড়ের বিজয় ধনুক। হ্যালো। হ্যাঁ নীল, তুই কোথায় রে? এই তো বাড়িতেই আছি। কেন, কি হয়েছে ব্রাদার? শোন, তুই তাড়াতাড়ি আমার বাড়ি চলে আয়। কি হয়েছে আবার? তোর গলাটাও কেমন যেন শোনাচ্ছে। তুই আগে আয়, সব বলছি আমি। ওকে, মিনিট খানিকের মধ্যে ঢুকছি। যত তাড়াতাড়ি পারিস চলে আয়। একজন বসে আছেন, তুই এলে কথা শুরু হবে। সালা সাসপেন্স ছাড়া কি কিছু দিতে শিখিসনি? ব্যাপারটা প্রচণ্ড সিরিয়াস নীল, তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, আসছি। কল ডিসকানেক্ট করে নীল কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে চুপ করে দাঁড়িয়ে রইল। নিজের মনেই বলল, ব্যাপারটা কি? রুদ্র তো এমনভাবে কখনো কথা বলে না। কে জানে আবার কি হলো। যাই গিয়েই দেখি। তীব্র একটা কৌতূহল নিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। রুদ্রর বাড়ি গিয়ে নীল সোজা চলে গেল লাইব্রেরিতে। সেখানে গিয়ে দেখল রুদ্র যথারীতি সেখানেই বসে আছে। তবে একা নয়, আরও একজন আছেন, একজন পুরুষ। ভদ্রলোকের বয়স আন্দাজ ৩৫ কি ৪০ হবে। ওদের দুজনের চোখে মুখে থাকা তীব্র দুশ্চিন্তার ছাপ নীলের দৃষ্টি এড়ালো না। রুদ্রর কাছে গিয়ে নীল বললে, কি ব্যাপার রে, হঠাৎ এমন আর্জেন্ট ডাক? আগে বস, বলছি সব। নীল বসল সোফায়। রুদ্র বলল, আচ্ছা, প্রথমে ওনার সাথে আলাপটা করিয়ে দিই। ওনার নাম জয়দেব সাহা। মিস্টার সাহা, এই হচ্ছে নীল, আর আমরা দুজনে একসাথে কাজ করি। নীল মিস্টার সাহার সাথে হ্যান্ডশেক করল। মিস্টার সাহা হেসে বললেন, তোমার কথা অনেক শুনেছি, নাইস টু মিট ইউ। নীলের কিন্তু বুঝতে কোনো সমস্যা হলো না ভদ্রলোক জোর করেই হাসছেন। ও রুদ্রকে উদ্দেশ্য করে বলল, এবার বল কি হয়েছে। রুদ্রর মুখের ভাব আরও গম্ভীর হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললে, খুব বড় একটা সমস্যা হয়েছে নীল। শামসি চাচা কিডন্যাপ হয়েছে। কি বলছিস? এই তো ৪-৫ দিন আগে আমরা চাচার সাথে দেখা করে এলাম। উনি বললেন নতুন একটা ব্যাপার নিয়ে পড়াশোনা করছেন, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। আসলে মিস্টার সাহা প্রখ্যাত মাইথোলজিস্ট রথীন্দ্রনাথ সাহার ছেলে। রথীন্দ্রনাথ বাবু আর শামসি চাচা পুরনো বন্ধু। ওনারা একসাথে একটা প্রজেক্টের ওপর কাজ করছিলেন। তুই জানলে অবাক হবি, ওনারা বিজয় ধনুকের খোঁজ শুরু করেছিলেন। বিজয় ধনুক মানে অঙ্গরাজ কর্ণের ধনুক? তুমি ঠিকই ধরেছ, তবে ধনুকটা কর্ণ উপহার স্বরূপ পেয়েছিলেন তাঁর গুরু পরশুরামের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক, পরশুরাম যেমন কর্ণকে অভিশাপ দিয়েছিলেন তেমনি আশীর্বাদ স্বরূপ নিজের ধনুকটাও দিয়েছিলেন।
পরশুরাম বলেছিলেন ওই ধনুক যতক্ষণ কর্ণের কাছে থাকবে তাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না, কিন্তু অবশেষে পরশুরামের অভিশাপ ফলল। কর্ণ তার সব বিদ্যা ভুলে গেলেন, বিজয় ধনুকও তাকে বাঁচাতে পারেননি, তাই তো? হ্যাঁ, তার মানে বিজয় ধনুক সত্যিই আছে? না থাকার তো কিছু নেই। মহাভারতকালে বহু অস্ত্রই তো পাওয়া গেছে। ইভেন এখনও মহাভারতে উল্লেখিত নানান জায়গা থেকে নানান অস্ত্রও উদ্ধার হচ্ছে। আর বাবা ব্যাপারটা নিয়ে যখন কাজ করছিলেন, তার মানে আমি হলফ করে বলতে পারি ও জিনিস নিঘাত আছে। বাবা হুটহাট কোনো কাজে হাত দিতেন না, অনেক পড়াশোনা করেই কাজ শুরু করতেন। আমি নিশ্চিত উনি তেমন কোনো প্রমাণ পেয়েছিলেন বলেই জিনিসটা খুঁজতে শুরু করেছিলেন। বুঝলাম, কিন্তু চাচা তো কিছু বলেননি আমাদের, শুধু বলেছিলেন খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হতে পারে। আমি জানি বাবা শামসি চাচা সেটাই ঠিক করেছিলেন, সকল তথ্য জোগাড় করে নিয়েই তোমাদের জানাতেন। আর কাজটা ওনারা খুব গোপনেই করতে চেয়েছিলেন। ব্যাপারটা আসলে কি খুলে বলুন তো। এই রুদ্র, কি ব্যাপার ভালো করে বলতো। শামসি চাচাকেই বা কারা কিডন্যাপ করলো, কেন করলো? এর সাথে আবার কর্ণের বিজয় ধনুক, কি হচ্ছে এসব? তোর সব কটা প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়। ব্যাপারটা আমাদের কাছেও খুব ঝাপসা হয়ে আছে, তবু যেটুকু জানতে পেরেছি বলছি। তার আগে এটা ধর, এই চিঠিটা পড়। রুদ্র ভাঁজ করা কাগজটা এগিয়ে দিল নীলের দিকে। নীল চিঠির ভাঁজ খুলে পড়ল। ওর ভুরু দুটো এমনিতেই কুঁচকে ছিল। চিঠিটা পড়তে পড়তে ওর কপালের ভাঁজ আরও গভীর হলো। ওর চোখে মুখেও দুশ্চিন্তার কালো ছাপ পড়ল। চিঠিটা হাতে লেখা নয়, প্রিন্ট আউট করা। চিঠির সাইজ ছোট হলেও হুমকির মাত্রা যথেষ্ট। সেখানে লেখা আছে, আমরা রথীন্দ্রনাথ সাহা আর মোহাম্মদ শামশের শেখকে নিয়ে যাচ্ছি। তাদের ছাড়াতে চাইলে আমাদের একটা কাজ করে দিতে হবে। আমরা বিজয় ধনুক চাই। সেটা আমরা পেলে তবেই ওরা ফিরবে। আর যদি সেটা না হয় তাহলে ওদের মুন্ডহীন দেহ দুটো এক এক করে পাঠানো হবে। সাবধান, যদি এসব পুলিশকে জানানোর চেষ্টা হয় তাহলে তৎক্ষণাৎ আমরা ওদের মেরে ফেলব। মনে রাখবে, আমাদের নজর সব সময় তোমার উপরে আছে। যত তাড়াতাড়ি সম্ভব বিজয় ধনুক আমাদের হাতে তুলে দাও, তাতে তোমারই লাভ হবে। আমাদেরকে দুর্বল ভাবার ভুল করো না, তাতে ক্ষতি তোমারই। ওদের অবস্থার একটা ঝলক পাঠালাম, এটা দেখার পরে তুমিই ঠিক করবে যে তুমি কি করবে। নীল চিঠিটা পড়া শেষ করে জিজ্ঞাসু চোখে তাকালো রুদ্রর দিকে। রুদ্র একই রকম গম্ভীর স্বরে বলল, ওরা একটা চিপ পাঠিয়েছে এই চিঠিটার সাথে, সেটাতে একটা ভিডিও আছে, দেখ। কই দেখি। মিস্টার সাহা তার মোবাইলে ভিডিওটা বের করে এগিয়ে দিলেন নীলের দিকে। ভিডিওটা দেখে নীলের বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে একটা আবঝা অন্ধকারে ঢাকা একটা ঘর। ঘরটার মাঝামাঝি সিলিং থেকে সম্ভবত একটা বাল্ব ঝুলছে। সেটার আলোয় স্পষ্ট লাইটের মতো পড়ছে ঘরের মাঝে। তবে আলোর জোর খুব একটা নয়, সেই জন্যই আলো আঁধারি মিশে ঘরটা আরও রহস্যময় হয়ে গেছে। ঘরের মাঝামাঝি হলুদ আলোর বলয়ের মাঝে দুটো কাঠের চেয়ার। চেয়ার দুটোয় একটায় আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় মাথা নিচু করে বসে আছেন শামসি চাচা, আরেকটায় বসে আছেন আর এক বৃদ্ধ। উনিও চেয়ারের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা। ওনার মাথাও সামনের দিকে ঝুঁকে পড়েছে, তাই ঠিক করে দেখা যাচ্ছে না। নীলের কিন্তু বুঝতে অসুবিধে হলো না, উনি মাইথোলজিস্ট রথীন্দ্রনাথ সাহা। দুজনের জামাতেই রক্তের ছাপ। আশেপাশের অন্ধকারের মধ্যে থেকে এবারে একজন কালো জামা পরা লোক এসে দাঁড়ালো শামসি চাচার পাশে। লোকটার বুকের কাছে ঝুলছে AK-47। লোকটার মুখেও কালো কাপড় বাঁধা। ওর দুটো চোখ ছাড়া মুখের আর কিছুই দেখা যাচ্ছে না। লোকটা চাচার চুলের মুঠি ধরে তার মাথা ওপর দিকে টেনে তুলল। চাচার দুই চোখ বন্ধ, সম্ভবত অজ্ঞান হয়ে গেছেন। ওনার কপাল ফেটে রক্ত ঝরে পড়ছে। নাক আর ঠোঁটের একটা কোণ থেকেও রক্ত বেরিয়ে জমে গেছে।
মুখে বেশ কিছু কালশিটেও স্পষ্ট দেখা যাচ্ছে ওনাদের দুজনের ওপরে যে অত্যাচার কিছু কম হয়নি সেটা বেশ বোঝা যাচ্ছে। এই রকম কালো জামা পরিহিত লম্বা চওড়া আরেক ব্যক্তি এসে দাঁড়ালো ক্যামেরার সামনে। এর বুকের কাছেও ঝুলছে একটা বন্দুক, আধুনিক আগ্নেয়াস্ত্র। এই লোকটার মুখটাও কালো কাপড়ে ঢাকা, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চাচার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা এবারে তার চুলের মুঠি ছেড়ে দিল, সাথে সাথে ওনার মাথা সামনের দিকে ঝুঁকে পড়ল। ক্যামেরার একদম সামনে বসে থাকা লোকটা এবারে অল্প শয়তানি হাসি হেসে বলল, চিন্তা নেই, এখনো দুজনের মধ্যে একটাকেও মারিনি, কিন্তু আমাদের কথা মতো কাজ না হলে খালাস করতে বেশি সময় লাগবে না। যেমন বলেছি তেমনই প্রথমে এক এক করে মুন্ডহীন দেহ পাঠাবো, তারপরে মুন্ডু দুটো। আর আবারও বলে দিচ্ছি, আমাদের দুর্বল ভাবার ভুল করো না। পুলিশকে কিছু জানালে ওদের টুকরো টুকরো করে ফেলবো। এরপরেই ভিডিওটা শেষ হয়ে গেল। মোবাইল মিস্টার সাহাকে ফিরিয়ে দিয়ে রাগে প্রায় গর্জে উঠল। শয়তানগুলোকে খুন করে ফেলবো। সাধারণত এই রাগটা রুদ্রই প্রকাশ করে, কিন্তু এই ভিডিও দেখার পরে নীলও আর ওই রাগ সামলাতে পারল না। কারোর পক্ষেই সেটা করা সম্ভব নয়। রুদ্র নীলকে শক্ত করে বলল, রাগ তো আমারও কিছু কম হচ্ছে না নীল। হাতের কাছে পেলে আমিও ওদের কিছু কম আপ্যায়ন করব না। জানোয়ারগুলোর শরীরের একটা একটা করে হাড় ভাঙবো আমি। চাচা আর রবীন্দ্রনাথ বাবুর শরীর থেকে ওরা যত ফোঁটা রক্ত ঝরিয়েছে, প্রতি ফোঁটার কৈফিয়ত ওদের কাছ থেকে নেব। কিন্তু কিন্তু এখন আমাদের মাথা শান্ত রাখতেই হবে। ওরা যে একেবারে সুবিধের নয় সেটা তো বুঝতেই পারছিস। তাছাড়া রবীন্দ্রনাথ বাবু আর চাচা ওদের কবলে রয়েছে। জানোয়ারগুলোর কোনো মানবিকতা নেই, ওরা ওদের সত্যিই মেরে ফেলতে পারে। খুব বুঝে শুনে আমাদের পা ফেলতে হবে নীল। একদমই তাই। ওরা আমাদের ওপর সারাক্ষণ যে নজর রেখেছে সেটা আমি এর মধ্যে কয়েকবার বুঝতে পেরেছি। আমার বাড়ির সামনে দুজন অচেনা রহস্যময় লোককে সারা রাত ঘোরাঘুরি করতে দেখেছি। আর আজ এখানে আসার সময়ও একজন পিছু নিয়েছিল। বুঝতে পারলেও আমি কিছু বলিনি। কিন্তু এসব হলো কবে আর কি করে? গত পরশু রাতে আমাদের বাড়িতেই ঘটনাটা ঘটেছে, যদিও আমি সবটাই পরে সিসিটিভি ফুটেজ দেখেই জেনেছি। কেন, আপনি তখন বাড়ি ছিলেন না? না, আমি ব্যবসায়ী মানুষ, সারাক্ষণ নানান কাজে ছোটাছুটি করতে হয়। এখন ব্যবসা আগের থেকে বেশ কিছুটা বেড়েছে, ফলত ছোটাছুটিটাও বেড়েছে। শেষ 1 মাস আমি দিল্লিতেই ছিলাম, ফিরেছি গতকাল। তারপরই তো সব দেখলাম। বাবাকে আমি 1000 বার বলেছিলাম একজন কাজের লোক রাখতে, কিন্তু তিনি তো আমার কথা কোনো দিনই শুনতেন না। একটা ওয়াচম্যানও রাখতে দিতেন না। এত বড় বাড়িতে একাই থাকতেন। শয়তানগুলো সেটারই সুযোগ নিয়েছে। তা গতকাল সকালে বাড়ি ফেরার আগে আমি বাবাকে ফোন করেছিলাম, কিন্তু তিনি কোনো উত্তরই দিলেন না। আমাদের পাশের বাড়িতেই বাবার এক বন্ধু থাকেন, তাকে ফোন করলাম। তিনি জানালেন বাবাকে তিনি দেখেননি। তা তিনি আমার কথা শুনে আমার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন বাড়ির দরজা খোলা, ঘরের মধ্যে সব লণ্ডভণ্ড আছে। বেশ কিছু জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, কিন্তু বাবা কোথাও নেই। এই কথা শুনেই আমি তড়িঘড়ি চলে এলাম। সব দেখে আমিও হতভম্ব। কি করব বুঝে উঠতে পারছিলাম না। রায় কাকুই বললেন যে পুলিশকে জানাতে। ভাগ্যিস সেটা করিনি, তাহলে তো তখনই ওরা বাবাকে... তা বাবা কোনো কাজের লোক বা ওয়াচম্যান না রাখলেও বেশ কয়েকটা সিসিটিভি বসিয়েছিলেন। আমাদের বাড়ির গেটের ধোকা থেকে শুরু করে বাড়ির মধ্যে প্রতিটা কোণে ক্যামেরা বসানো আছে। কোনোটাই কিন্তু আপনি দেখতে পাবেন না। বাবা দারুণ বুদ্ধি করে ক্যামেরাগুলো লুকিয়ে বসিয়েছিলেন। ইভেন বাড়ির মধ্যে একটা গোপন ঘরও তৈরি করেছিলেন। সেই ঘরে সবকটা ক্যামেরার মনিটর সারাক্ষণ অন থাকতো। রুমটাতে যাওয়ার পথ শুধু আমি আর বাবাই জানি। মাথাটা একটু ঠান্ডা করে ভাবতেই এই কথাটা মনে পড়ে গেল। আমি ছুটে গেলাম সেই ঘরে। গিয়ে দেখলাম সত্যিই সেই ঘরের খোঁজ আক্রমণকারীরা পায়নি। ঘরটা সত্যিই সুরক্ষিত ছিল। সেখানে গিয়ে ফুটেজ চেক করতে শুরু করলাম। দেখলাম
পরশু রাত 2টোর দিকে বাড়ির পাঁচিল টপকে এক এক করে গোটা 10 কালো পোশাকধারী লোক বন্দুক নিয়ে ঢুকলো। তাদের চলাফেরা দেখেই বুঝলাম তাদের প্রত্যেকের মিলিটারি ট্রেনিং নেওয়া আছে। এককালে আমিও সামরিক প্রশিক্ষণ নিয়েছি, তাই ওসব আদব কায়দা আমার চেনা। এবার লোকগুলো খুব সন্তর্পণে এগিয়ে গেল দরজার কাছে। সেখানে 2 জন দাঁড়ালো আর বাকিরা গোটা বাড়িটাকে ঘিরে নিল। একজন কলিং বেলের সুইচ টিপল। বাবা শামসি চাচা আমাদের বাড়ির লাইব্রেরিতেই ছিলেন। যথারীতি বাবা গিয়ে দরজা খোলেন। সাথে সাথে কোনো 2 জন কালো পোশাকধারী ওনার মুখ চেপে ধরল। ইতিমধ্যে বাকিরা বাড়ির অন্যান্য প্রান্ত থেকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তারাও গিয়ে শামসি চাচাকে চেপে ধরল। 2 জন বৃদ্ধকে জব্দ করতে 10 জন হাট্টাগোট্টা লোকের যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই লাগলো। তারপরে দেখলাম ওরা ওদের 2 জনকে অজ্ঞান করে ফেলল। তারপরে গোটা বাড়ি লণ্ডভণ্ড করতে শুরু করলো। এই কাজ প্রায় 1.5 ঘন্টা ধরে চালানোর পর ওরা বাবা চাচাকে নিয়ে চলে গেল। তবে যাবার আগে লাইব্রেরিতে কিছু একটা রেখে দিয়ে গেল। সেটা আমি দেখেই আমি ছুটলাম লাইব্রেরিতে। দেখলাম টেবিলের ওপরে এই চিঠিটা আর তার সাথে এই চিপটা রাখা। বাবা আমাকে জানিয়েছিলেন তিনি বিজয় ধনুক খুঁজছেন। আসলে ব্যবসায়ী হলেও মাইথোলজি আমার খুব পছন্দের। বাবার ওই সকল খোঁজ কার্যে আমিও ওনাকে যথেষ্ট উৎসাহ দিতাম। উনি আমার সাথে অনেক কিছুই আলোচনা করতেন। এবারেও জানিয়েছিলেন তিনি আর শামসি চাচা বিজয় ধনুক নিয়ে পড়াশোনা করছেন। সেই জিনিস কোথায় আছে সেই বিষয়ে একটা নিশ্চিত জায়গার সন্ধান পেয়েছেন। খুব শিগগিরই সেই জায়গায় যাবেন। সাথে তোমাদেরও সাহায্য যে উনি নেবেন সেটাও বলেছিলেন। আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে এই অভিযানে যাবার, কিন্তু ভাবিনি এমনভাবে আমাকে যেতে হবে। গতকাল সবটা দেখার পরই আমি ঠিক করে নিয়েছিলাম তোমাদের সাথে দেখা করব। আজ তাই সরাসরি চলে এসেছি। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো তোমরা, কারণ এই বিজয় ধনুক খুঁজে বের করা আমার একার পক্ষে সম্ভব নয়। ব্যাপারটা আমি অন্য কাউকে জানাতে সাহস পাচ্ছি না। অন্য কেউ জানলে যদি ব্যাপারটা ছড়িয়ে পড়ে তাহলে তো ওরা ওদের মেরেই ফেলবে। প্লিজ 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 আমায় হেল্প করো। বাবা ছাড়া আমার আর কেউ নেই। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। রথীন্দ্রনাথ বাবু আর শামসি চাচা দুজনেই আমাদের নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন, সুতরাং ওনাদের খুঁজে বের করাটা আমাদের কর্তব্য। কিন্তু সমস্যাটা হচ্ছে কি করে এদের খুঁজে বের করব। বিজয় ধনুকই বা কোথায় আছে, কি করে জানবো সেটা তো বুঝতে পারছি না। সেটাই তো ভাবছি, চাচাও তো তেমন কিছু জানাননি। আচ্ছা মিস্টার সাহাব, আপনার বাবা আপনাকে সে বিষয়ে কিছু জানাননি? আরে সেই কথা হবে বলেই তো আমি গতকাল ফিরছি, কিন্তু এসব হয়ে গেল। সমস্যাটা এখানেই আরও বাড়ছে। আচ্ছা মিস্টার সাহা, আপনি রথীন্দ্রনাথ বাবুর নোটসপত্র চেক করেছেন? সব তছনছ করে খুঁজে দেখেছি। প্রতিটা খাতা, প্রতিটা ডায়েরি সব দেখেছি। বিজয় ধনুক নিয়ে অনেক নোটস আছে, সেই সবই দেখেছি। কিন্তু সে জিনিস কোথায় আছে সে বিষয়ে কোথাও কিচ্ছু লেখা নেই। সেই নোটসগুলো আমাদের একটু দেখতে হবে, বুঝলেন? শামসি চাচার বাড়িতেও একবার যেতে হবে, ওনার ডায়েরিতে যদি কিছু লেখা থাকে। একদম, আমিও এটাই ভাবছি। এতটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যখন, চাচা নিশ্চয়ই সে ব্যাপারে ওনার ডায়েরিতে কিছু লিখে রেখেছেন। যদি আক্রমণকারীরা তার বাড়ি গিয়ে সেই জিনিস না সরিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু জানা যাবে। বেশ, আমি আজই বাবা সেই সকল নোটস আমি তোমাদের বাড়িতে দিয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ তাড়াতাড়ি তোমরা কিছু একটা করো। বাবা আর চাচা দুজনেরই বয়স হয়েছে। ওই পাশবিক অত্যাচার ওরা বেশি দিন সহ্য করতে পারবে না। কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের সবটুকু দিয়েই চেষ্টা করব, করতেই হবে। ওনাদের কারো কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এই শয়তানগুলোকেও শায়েস্তা করা দরকার। আর এমন দামি জিনিসও তো এদের হাতে তুলে দেওয়া যায় না। আমার কিচ্ছু চাই না, ওই বিজয় ধনুকও আমি চাই না। শুধু শুধু আমার বাবাকে ফেরত চাই আমি, সেইটুকু হলেই হবে। রথীন্দ্রনাথ বাবু বা শামসি চাচা দুজনের কেউই কিন্তু সেটা চান না। তেমনই যদি হতো তাহলে ওনারা তাদের সেই জায়গার খোঁজ বলে দিতেন। সেটা ওরা জানতে পারেনি বলেই এই হুমকি, সেটা তো বোঝাই যাচ্ছে। তবে চিন্তা করবেন না, আমরা বিজয় ধনুকে উদ্ধার করব, সেই সাথে ওনাদেরও উদ্ধার করব। ওই জানোয়ারের বাচ্চাগুলোকে যোগ্য জবাব দেবই। আপনারা যা ভালো বোঝেন করুন, এখন সবই আপনাদের হাতে।
আমি আর কিছুই ভাবতে পারছি না। আরও কিছুক্ষণ কথা বলার পরে মিস্টার সাহা চলে যাচ্ছেন। নীল বলল, সাবধানে যাবেন মিস্টার সাহা, ওরা নিশ্চয়ই আপনার উপরে নজর রাখছে। সে যে রাখছে আমি জানি, সে কথা তো আপনাদের আগেই বললাম। আপনারাও সাবধানে থাকুন এখন থেকে। এরপর থেকে আপনারাও নিশ্চয়ই ওদের নজরে চলে আসবেন। সেটাই তো চাই, কারা নজর রাখছে সেটাও তো চেনা হয়ে যাবে, তাই না? তাছাড়া ওরা বোকা নয়, ওরা জানে ওই দুই বুড়ো মরে গেলেও কিচ্ছু বলবে না। বিজয় ধনুক পেতে হলে আমরাই ওদের ভরসা। মিস্টার সাহা চলে গেলেন। নীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নতুন অভিযান, নতুন খোঁজ তো ঠিক আছে, কিন্তু এবারের ব্যাপারটা সত্যি একটু বেশি সিরিয়াস। কোত্থেকে শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না। তুই কিছু ভাবলি? রবীন্দ্রনাথবাবুর নোটসগুলো দেখা দরকার, বুঝলি? চল শামসি চাচার বাড়ি থেকে ঘুরে আসি। বেশ, চল। ওরা দুজনও বেরিয়ে গেল সেখান থেকে। জঙ্গলটা কিন্তু বেশ ঘন, কি বলিস রুদ্র? সেটাই তো দেখছি। ফরেস্ট রেঞ্জারের সাথে কথা বলার পরে বুঝেছিলাম জঙ্গলটা ছোট হলেও বেশ গভীর, কিন্তু এতটা গভীর হবে আশা করিনি। মিস্টার সাহার সাথে কথা বলার পরে 4 দিন কেটে গেছে। রুদ্রনীল এখন দাঁড়িয়ে আছে কলকাতা থেকে প্রায় 703 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার চিলাপাতা জঙ্গলের মাঝে। মিস্টার সাহাও ওদের সাথে আছেন। সেদিন মিস্টার সাহা কথা মতো রথীন্দ্রনাথ বাবুর সকল নোটস এনে দিয়েছিলেন। রুদ্র আর নীল শামসি চাচার বাড়িতে গিয়েও খালি হাতে ফেরেনি। আক্রমণকারীরা সেখানে হামলা করেনি। তাই রুদ্রর ধারণা সম্ভবত চাচা তাদের টার্গেট ছিলেন না, টার্গেট ছিলেন রথীন্দ্রনাথ বাবু একা। কিন্তু ওই সময় চাচা সেখানে থাকায় ওরা তাকেও তুলে নিয়ে গেছে। যাই হোক, শামসি চাচার বাড়ি গিয়ে তার ডায়েরিতে ওরা কিডন্যাপ হওয়ার আগের দিনের একটা নোট পেয়েছে। সেখানে চাচা লিখেছেন, আমাদের তথ্য জোগাড়ের কাজ প্রায় শেষ। দুদিনের মধ্যেই রবীন্দ্রনাথের ছেলে আসবে, তাকে সব বলার পরে রুদ্র আর নীলকেও জানিয়ে দেব। তারপরে আমরা একসাথে বেরিয়ে পড়ব। অঙ্গরাজ কর্ণের বিজয় ধনুক এখনও আছে, আর সেই জিনিস পশ্চিমবঙ্গেই আছে। সকলে জানে কর্ণের মৃত্যুর পরে বিজয় ধনুক তার প্রকৃত মালিক আর চিরঞ্জীবীর একজন ওই ভগবান পরশুরামের কাছেই ফিরে গিয়েছিল। আমাদের পড়াশোনা কিন্তু সেটা বলছে না। বেশ কিছু প্রাচীন পুঁথিতে আমরা পাচ্ছি অন্য একটা গল্প। সেখানে বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পরে বিজয় ধনুক সেখানেই পড়েছিল। কৃষ্ণ জানতেন ওই ধনুক যদি কোনো দুষ্ট মানুষের হাতে পড়ে তাহলে মহাপ্রলয় নেমে আসতে পারে। সেই জন্যে যুদ্ধের পরে অন্যান্য নানান শক্তিশালী অস্ত্রের সাথে বিজয় ধনুকও তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন। পরে কোনো এক ঋষির হাতে সেই ধনুক দান করেছিলেন এবং বলেছিলেন যে এই ধনুক যেন আর কখনো কারো হাতে না পড়ে। অঙ্গরাজ্যের উত্তর পূর্বে কোনো এক জঙ্গলে সেই ঋষির জন্য একটা আশ্রম গঠন করে দেন। সেই ঋষি বিজয় ধনুক নিয়ে ওই জঙ্গলের মধ্যে সেই আশ্রমেই বসবাস শুরু করেছিলেন। এখনও কিছু পড়াশোনা বাকি আছে, তবু যতটা আন্দাজ করেছি সেই ঋষির আশ্রম যে জঙ্গলে ছিল সেই জঙ্গল বর্তমানে আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের কোনো একটা জায়গায় আছে। আরেকটু নিশ্চিত হওয়ার পরই বেরিয়ে পড়বো ভাবছি। জিনিসটা খুঁজে পাওয়া গেলে সত্যি চারিদিকে সাড়া পড়ে যাবে। এত গোপনে কাজ করার পরেও পিছনে কিভাবে ঢেউ লাগলো সেটাই বুঝে উঠতে পারছি না। আমি আর রবীন্দ্রনাথ দুজনেই খুব চিন্তিত ব্যাপারটা নিয়ে। এরা খুব একটা সুবিধের নয় বলে আমার ধারণা। সহজে পিছু ছাড়বে বলেও তো মনে হচ্ছে না। ভাবছি রুদ্রকে সবটা একবার জানাবো। তার আগে রবীন্দ্রনাথের সাথে কথা বলাটা দরকার। ব্যাস এইটুকুই। এছাড়া চাচার ডায়েরি থেকে আর তেমন কিছু খুঁজে পায়নি ওরা। ধনুকটা ঠিক কোথায় আছে তেমন কোনো নিশ্চিত জায়গার কথা চাচা লেখেননি। রথীন্দ্রনাথ বাবুর নোটসগুলো থেকেও তেমন কিছু জানা যায়নি। এছাড়া দুদিনে ওরা যতটা সম্ভব ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গাকে ওরাও শনাক্ত করতে পারেনি।
সেই জন্যই ওরা ঠিক করেছে চিলা পাতা জঙ্গলেই খোঁজ শুরু করবে। জঙ্গলের বেশ কিছু পয়েন্ট ওরা ঠিক করে ফেলেছে, সেই জায়গাগুলোই আগে খুঁজে দেখবে ওরা। তারপরে জঙ্গলের অন্যান্য জায়গা খুঁজে দেখবে। সেই অভিযানের সকল খরচ মিস্টার সাহাই যোগাচ্ছেন। এখন বেলা 12:30 মতো বাজে। ঘণ্টাখানেক হচ্ছে ওরা জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হয়েছে। জঙ্গলের ফরেস্ট রেঞ্জারের থেকে ওরা পারমিশন নিয়েছে, তবে সেটা মাত্র 4 দিনের জন্য পাওয়া গিয়েছে। তারপরে ওদের জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। ফরেস্ট রেঞ্জার সাথে গাইড দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ওরা সেটা নেয়নি। সচরাচর এমন গাইড ছাড়া পর্যটকদের জঙ্গলে যেতে দেওয়া হয় না, তবে রুদ্র আর নীলের সুনামের খাতিরেই সেই ব্যবস্থা করা গেছে। রুদ্ররা জানে ওদের এমনভাবেই কেটে কেটে কাজ করতে হবে। প্রথমত, ওরা সংখ্যায় 3 জন, আর কাউকে জানাতেও পারবে না। এমনভাবেই কাজটা করতে হবে। অবশ্য এই অভিযান কতটা সাফল্য এনে দেবে তা নিয়ে ওদের বেশ সন্দেহ রয়েছে। মিস্টার সাহা বললেন, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এখানে চলে তো এলাম, কিন্তু এই গভীর জঙ্গলে কোথায় সেই জিনিস খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আমরা যে জায়গাগুলোকে পয়েন্ট আউট করেছি সেই জায়গাগুলো থেকেই খোঁজ শুরু করতে হবে। কিন্তু এই 4 দিনেই এতগুলো জায়গা কি খুঁজে দেখা সম্ভব? হ্যাঁ, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দূরত্ব তো কিছু কম নয়। এমনভাবেই আমাদের কাজ করতে হবে, আর কোনো উপায় নেই। তবু ভালো, জঙ্গলটা অন্যান্য জঙ্গলের থেকে অনেকটাই ছোট। দাঁড়িয়ে থেকে লাভ তো কিছু নেই, তার থেকে এগোনোই যাক। এই জঙ্গলে পর্যটকদের বেশ ভালোই আনাগোনা আছে। জিপে করেই বেশিরভাগ লোক জঙ্গল সাফারির মজা নেয়। দুপাশে নানান বড় ছোট গাছ আর জঙ্গলি ঝোপের আস্তরণে ঢাকা ঘন সবুজের আস্তরণের বুক চিরে চলে গেছে মাটির পথ। জিপ চলাচলের চিহ্ন সেই পথে স্পষ্ট। ওরা 3 জনেই সেই পথ ধরে হাঁটতে শুরু করলো সামনের দিকে। যে পয়েন্টটা থেকে ওরা কাজ শুরু করবে বলে ভেবেছে সেটা এখান থেকে কিছুটা দূরে। এগোতে এগোতে রুদ্র বলল, এই জঙ্গলে কিন্তু আরেকটা ইতিহাসও আছে। সেটা কি জানেন মিস্টার সাহা? আমি এই জায়গা সম্বন্ধে কিচ্ছু জানি না। তা কি ইতিহাস একটু শুনি। নীল, তুই জানিস নিশ্চয়ই। তুই কি কোচ রাজাদের কথা বলছিস? একদম ঠিক। হ্যাঁ, সেই ইতিহাস কিছুটা জানি। এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়া ক্ষেত্র। এখানে তারা শিকার করতে আসতেন। কোচ রাজার সেনাপতি ছিলেন চিল্লা। তিনি নাকি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন। তার নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলা পাতা। কি ঠিক বললাম তো? একদম ঠিক। এমনই নানান কথা বলতে বলতে ওরা প্রায় 1 ঘন্টার মতো হেঁটে পৌঁছলো কালাচিনি নদীর পাড়ে। বেশ কিছু পুঁথি ঘেঁটে ওরা জেনেছে এই নদীর পাড়ে প্রাচীন যুগে বেশ কিছু ঋষি তাঁদের আশ্রম স্থাপন করেছিলেন। এমনকি ঋষি কাশ্যপও এই নদীর ধারে ভগবান শিবের ধ্যান করেছিলেন। মহাভারত পরবর্তী বেশ কিছু পুঁথিতেও এই নদীর উল্লেখ দেখা যায়। ওরা ঠিক করেছে এই নদীর পার ধরেই খোঁজ কার্য শুরু করবে। নিজেদের সাথে 3টে উন্নত মানের মেটাল ডিটেক্টরও নিয়েছে ওরা। এই যন্ত্রের সাহায্যে মাটির তলায় চাপা পড়ে থাকা ধাতব জিনিসের সন্ধান পাওয়া যায়। যথারীতি যন্ত্রগুলো দিয়ে ওরা খোঁজার কাজ শুরু করলো। কিন্তু প্রায় ঘন্টা 2 ধরে নদীর ধারে বেশ কিছুটা জায়গা ভালো করে খোঁজার পরেও যন্ত্র যখন ওদের তেমন কোনো সিগন্যাল দিল না, তখন ওরা থামল। জঙ্গলের মধ্যে দিনের আলো তখন বেশ অনেকটাই ম্রিয়মান হয়ে এসেছে। সূর্য ডুবে না গেলেও মাথার ওপরের ঘন পাতার আস্তরণ ভেদ করে আলো ঠিক করে জঙ্গলের ভেতরে আসছিল না। নীল বলল, আলো আর বেশিক্ষণ থাকবে বলে তো মনে হচ্ছে না। আজকের মতো এখানেই তাঁবু ফেলা যাক নাকি? তাই করা হোক, খিদেও পেয়েছে। মিস্টার সাহা কিন্তু হ্যাঁ বা না কিছুই বললেন না। তিনি চুপ করে রইলেন। রুদ্র আর নীলের বুঝতে সমস্যা হচ্ছে না উনি দারুণ চিন্তার মধ্যে আছেন। যাই হোক, ওরা তাঁবু ফেলল। সাথে কিছু খাবার ছিল। সেসব খেতে খেতেই কথা চলতে লাগলো। আজকের দিনটা তো প্রায় শেষ হয়ে গেল। 5টা দিন কেটে গেল, এখনো কোনো সন্ধান পেলাম না।
জানি না ওইদিকে বাবা আর চাচার কি অবস্থা। চিন্তা আমাদেরও কিছু কম হচ্ছে না মিস্টার সাহা, কিন্তু ধৈর্য ধরে খোঁজ চালানো ছাড়া আমাদের কাছে যে আর কোনো উপায়ও নেই। জিনিসটা কোথায় থাকতে পারে তার বিন্দুমাত্র সূত্র পেলেও না হয় কিছু একটা করতে পারতাম, কিন্তু তেমন কিছুই যখন নেই আমাদের হাতে, তখন এইভাবেই কাজ করতে হবে। আর এমনভাবে কাজ করতে গেলে সময় তো লাগবেই। কিন্তু কত সময় লাগবে? যতদিন বাড়ছে আমার চিন্তাও তত বাড়ছে। ওরা যদি এর মধ্যে ওদের খুন করে ফেলে? আমার মনে হয় না ওরা সেটা করবে। কেন? না করার কিছু কারণ আছে কি? ওরা রথীন্দ্রনাথ বাবু বা চাচার কাছ থেকে সেই জায়গাটার খোঁজ জানার চেষ্টা তো করবেই। ওদের মেরে ফেললে যে সেটা সম্ভব না সেটা ওরা জানে। আমিও নীলের সাথে একমত। দিনের আলো কমে এসেছে। শুকনো কাঠ জোগাড় করে ওরা আগুন জ্বেলেছে। মিস্টার সাহা চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, এতটা নিশ্চিত কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না। ওরা যেমন ডেঞ্জারাস, তাতে আমার তো মনে হচ্ছে ওরা যা ইচ্ছা তাই করতে পারে। এইসব ভেবে শুধু দুশ্চিন্তা বাড়বে বই কমবে না। আমার মতে তার থেকে আগামীকালের প্ল্যানটা সেরে রাখা ভালো। মিস্টার সাহা আর কিছু বললেন না। রুদ্র একটা ম্যাপ বের করলো। ম্যাপটা এই জঙ্গলের কয়েকটা জায়গায় লাল কালি দিয়ে গোল গোল করে দাগ দেওয়া রয়েছে। তার মধ্যে একটা গোল দাগের ওপরে পেন রেখে ও বলল, আচ্ছা, ম্যাপটা ভালো করে দেখুন। আমরা আপাতত এই জায়গাটাতে আছি। কাল আমরা জঙ্গলের আরও ভেতর দিকে ঢুকবো, এই জায়গাটাতে। তবে আমাদের কিন্তু এবারে সাবধানে এগোতে হবে। ফরেস্ট রেঞ্জারের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। জঙ্গলের ভিতর দিকে কিন্তু হাতি, গন্ডার থেকে শুরু করে চিতাবাঘ সবই আছে। আর পশুগুলো কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ। সো আমাদের চোখ কান খুলেই এগোতে হবে। ক্লিয়ার? নীল আর মিস্টার সাহা মাথা নেড়ে সম্মতি জানালেন। অল্পক্ষণ পরে দিনের আলো একেবারে নিঃশেষ হয়ে গেল। প্রথমে পাংশুটে, তারপরে ঘন অন্ধকার গিলে খেল গোটা জঙ্গলটাকে। ঝিঁঝি আর মশারাও পুরো দমে জেগে উঠল এরপরে। অস্ত্র ওদের কাছে আছে, কিন্তু জঙ্গলের মাঝে আগুন ছাড়া রাত কাটানো কোনোভাবেই নিরাপদ নয়। রুদ্র ক্যাম্পফায়ারের আগুনে কাঠ দিয়ে সেটাকে একটু উস্কে দিল। চিন্তা ওরও কিছু কম হচ্ছে না। অন্যবার অ্যাডভেঞ্চারে গেলে ওর মনের মধ্যে একটা তীব্র উত্তেজনা কাজ করে। এবারেও যে সেটা নেই তা নয়, তবে দুশ্চিন্তার ভাগটা এতটাই বেশি যে উত্তেজনাটা ও ঠিক করে অনুভবই করতে পারছে না। কিন্তু রুদ্র জানে ও যদি এখন তাড়াহুড়ো শুরু করে তাহলে নীল আর মিস্টার সাহাকে সামলানো কঠিন হয়ে যাবে। তখন যেটুকু কাজ হচ্ছে সেটুকুও কাজ হবে না। ওর মাথায় হঠাৎ কয়েকটা প্রশ্ন এলো। আচ্ছা, শামসি চাচা আর রথীন্দ্রনাথ বাবু এখন কি করছে? ওনাদের আদেও বাঁচাতে পারবে তো? ওর বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে এলো। ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। হঠাৎ করেই ঘরের দরজাটা খুলে গেল। বাইরে থেকে ঝাপসা হলুদ আলোর কিছুটা ছটা এসে ঢুকলো ঘরটার ভেতরে। তবে দরজা থেকে কিছুটা গিয়েই সেই আলোর রেশ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। ঘরের সামনে একজন লম্বা চওড়া মানুষ এসে দাঁড়িয়েছে। আলোর উল্টো দিকে থাকায় তার মুখ দেখা যাচ্ছে না। কালো বিশাল একটা অপছায়া বলেই মনে হচ্ছে ব্যক্তিটিকে। ব্যক্তি এবারে গুরুগম্ভীর কণ্ঠে হাঁক দিয়ে বলল, এই কে আছিস? ঘরের আলোটা জ্বালা। সাথে সাথে ঘরের মধ্যেকার আলো জ্বলে উঠল। একটা হলুদ বাল্ব জ্বলে উঠল। ঘরের সকল অন্ধকার তাতে খুঁজল না। তার জায়গায় আলো আঁধারি মিশে আরও রহস্য ঘন হয়ে উঠল ঘরটা। তবে ঘরের ঠিক মাঝখানে মাঝামাঝি দুটো কাঠের চেয়ারে আগাপস্তালা মোটা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় বসে থাকা দুই বৃদ্ধকে স্পষ্ট দেখা যাচ্ছে। দুজনের মাথায় নিচের দিকে ঝুঁকে আছে মাইথোলজিস্ট রথীন্দ্রনাথ সাহা আর শামসি চাচা। দুজনের শরীরই অল্প অল্প ফুলে ফুলে উঠছে। শ্বাসটা যে এখনো চলছে সেটাই তার প্রমাণ।
দানবাকায় লোকটা গটমট করে দৃঢ় পদক্ষেপে এসে দাঁড়ালো দুই বৃদ্ধের সামনে। ঘরের মধ্যেকার আলোয় এখন লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার পরনে কুচকুচে কালো ফুল হাতা জামা আর কালো ফুল প্যান্ট, পায়ে মোটা শোলের বুটটাও কুচকুচ করছে কালো। ব্যক্তির বুকের কাছে ঝুলছে একটা আধুনিক আগ্নেয়াস্ত্র। লোকটার মুখটাও দেখা যাচ্ছে, বড় মুখটায় ক্ষুধার্ত বাঘের মতো হিংস্রতা। দুটো চোখে যেন পৃথিবীর সকল নৃশংসতা এসে থাবা করেছে। গায়ের রং বেশ উজ্জ্বল, আর সেই জন্যই টিকালো নাকের নিচে থাকা মোটা তাওদাবা গোঁফটাকে আরও কালো দেখাচ্ছে। ঠোঁটের কোণে হিংস্র বাঁকা হাসি। কিছু কিছু মানুষ আছে যাদের দেখলে মনে হয় তারা অত্যন্ত ভয়ঙ্কর। এই মানুষটিও সেই রকম, যেন ওই সাক্ষাৎ শয়তানের রূপ। ঘরের চার কোণায় চারজন কালো পোশাকধারী এসে দাঁড়িয়েছে। তাদের হাতেও ধরা এক একটা করে বন্দুক, কিন্তু ওদের মুখ দেখা যাচ্ছে না, কালো কাপড় দিয়ে ঢাকা। লম্বা চওড়া ব্যক্তিটি এবারে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, তাহলে আপনারা কি ঠিক করলেন? উত্তরটা দেবেন, না হলে আমার কাছে এখনো অনেক অত্যাচার বেঁচে আছে। এই বয়সে কি আর আপনারা সহ্য করতে পারবেন? শামসি চাচা বা রথীন্দ্রনাথ বাবু কেউই মাথা তুললেন না। আসলে মাথা তুলে কথা বলার মতো ক্ষমতা তাদের নেই। এরা সত্যিই মানুষ নয়, এরা এক একটা নরপিশাচ। রক্ত দেখা, অত্যাচার করা এদের নেশা। এই কদিনে অত্যাচারের কোনো শেষ রাখেনি তারা। অকথ্য মার তো আছেই, তার সাথে ইলেকট্রিক শক থেকে শুরু করে ফুটন্ত জল ধীরে ধীরে গায়ে ঢালা পর্যন্ত সবই প্রয়োগ করে নিয়েছে এরা। চাচার দুই পায়ের 4টে আঙুলের আর রথীন্দ্রনাথ বাবুর দুই হাতের 4টে আঙুলের নখ ওরা উপড়ে নিয়েছে। সিগারেটের ছ্যাঁকা দিয়ে গোটা গলাটা প্রায় কালো করে দিয়েছে। কপাল আর শরীরে অজস্র ক্ষত করে সেখানে নুন ঘষেছে। দুই বৃদ্ধ যে এত কিছুর পরেও বেঁচে আছেন সেটাই বিস্ময়কর। লোকটি এবারে বলল, এই এক গ্লাস জল নিয়ে আয়। দাদুরা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন, ওদের ঘুম ভাঙাতে হবে। একজন কালো পোশাকধারী জল এনে দিল। লোকটা জল নিয়ে সজোরে ছুঁড়ল চাচার মুখে। এবারে চাচা ধীরে ধীরে মাথা তুললেন। অত্যাচারিত হয়ে হয়ে ওনার চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। দৃষ্টিতে মৃত্যুর ক্লান্তি, কিন্তু সেই সাথেই প্রচণ্ড জেদ আর রাগও আগ্নেয়গিরির লাভার মতো ছিটকে বেরিয়ে আসছে জল হয়ে। লোকটা বলল, বাবা, চোখের দৃষ্টিতে এখনো এত রাগ? এত রাগ কোথা থেকে পান আপনি? হ্যাঁ, তোমার মতো জানোয়ার সেটা বুঝবে না। লোকটা এবারে অট্টহাস্য করে উঠল। ঘরের দেওয়ালে দেওয়ালে সেই শব্দ ধাক্কা খেয়ে খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। কাঁচের টুকরোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সকল নিস্তব্ধতা। তারপরে বলল, আরে না 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 না, আমি জানোয়ার নই। আমি একদম জানোয়ার নই। আমি একটা শয়তান। শয়তান আমি একটা। সপাটে একটা চড় কষিয়ে দিল শামসি চাচার গালে। চাচার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। এবারে সকলকে অবাক করে দিয়ে তিনিও হেসে উঠলেন। বললেন, শয়তান, শয়তান এত বোকা, এত দুর্বল হয় জানতাম না। আমাদের মতো দুটো সামান্য বুড়োকে এত কষ্ট দিয়েও একটা কথাও এতদিনে বের করতে পারলে না। তোমাদের ভয় পাওয়া তো দূরের কথা, তোমাদের ওপরে আমার করুণা হচ্ছে। তোমরা তোমরা নরকের কীট হওয়ারও যোগ্য নও। আমি জানি সেটা,
আমি তো কীট নয়, আমি নরকের সম্রাট। এমনিতেও তোদের মরতে হবেই, কিন্তু তার আগে তোরা প্রতি সেকেন্ডে মরবি। অত্যাচারের এখনো কতটুকু দেখেছিস? সবে তো শুরু। আর তোরা বলবি না তো বলিস না, বিজয় ধনুক আমরাই পাবো। তোদের রুদ্র, নীল আর জয়দেব তো বেরিয়ে পড়েছে। কিন্তু আমাদের ছাড়া তোরা যে অন্ধ, সেই জায়গার খোঁজ কখনোই তোরা পাবি না। আর আমরা দুজনে মরে গেলেও সেই জায়গার কথা তোকে বলবো না। আবার একটা চড় পড়ল চাচার গালে। তিনি চুপ করে গেলেন। কিন্তু আমি তো শুনেছি রুদ্র আর নীল দারুণ কাজের। ওরা যে অভিযানে যায় সেটাই সাকসেসফুল হয়। ওরাও কি পারবে না? চিলাপাতার জঙ্গলটাও তো খুব একটা বড় নয়, তাই না? এবারে চাচার মুখের হাসি মিলিয়ে গেল। রুদ্ররা চিলাপাতার জঙ্গলে চলে এসেছে। ছেলে দুটোর কাবিলিয়াত চাচা খুব ভালো করেই জানে। এবারে তাদের কাছে তেমন কোনো তথ্য নেই বটে, তবে এসব তথ্য জোগাড় করতে বা খুঁজে বার করতে ওরা জানে। শয়তানটা ভুল কিছু বলেনি। এখনো পর্যন্ত ওদের সবকটা অভিযানই সার্থক হয়েছে। হয়তো সাথে ওরা গুপ্তধন নিয়ে আসতে পারেনি, কিন্তু সেগুলো যে সত্যি আছে সেটা প্রতিবার প্রমাণ করেছে তারা। এবারেও যদি ওরা বিজয় ধনুক খুঁজে পায় তাহলে কি হবে? যে কারণে ওরা দুজন এত কষ্ট সহ্য করছেন, মরতেও দুবার ভাবছেন না, সে কাজ কি সিদ্ধি হবে? চাচা খুব ভালো করেই জানেন ওনাদের বাঁচানোর জন্য ওরা ওই ধনুক এই শয়তানগুলোর হাতে তুলে দিতে দুবার ভাববে না। কিন্তু তাহলে যে সকল কষ্ট বৃথা যাবে। একটা চাপা ভয় আর হতাশা ফুটে উঠল চাচার মুখে। ওনার চোখে মুখে ক্লান্তিটা যেন মুহূর্তে বেড়ে গেল। লোকটা বলল, কি হলো? সকল তেজ কোথায় গেল? তার মানে তুইও জানিস ওরা জিনিসটা ঠিক খুঁজে বের করবে। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। তোদের সব কটা তখন না হয় একসাথে মরবি, আর মারবো আমি। রথীন্দ্রনাথ বাবু এবারে ধীরে ধীরে মাথা তুললেন, বললেন, তোর শব্দই থেকে যাবে রে জানোয়ার। বিজয় ধনুক আমাদের সাহায্য ছাড়া রুদ্র নীলও খুঁজে বের করতে পারবে না। আরে আরে, এই তো আর এক দাদু উঠে পড়েছেন দেখছি। তা আপনার এমন মনে করার কারণ? বলতে বাধ্য নই। রথীন্দ্রনাথ বাবুর এবারে বজ্র প্রহার হলো। চটটা এতটাই জোরে পড়ল যে উনি চেয়ার সমেত উল্টে পড়ে গেলেন। ঘরের কোণ থেকে একজন কালো পোশাকধারী এসে তাকে তুলে ধরে বসালো। তা দেখাই যাক ওরা কতদিনে ধনুক খুঁজে পায়, আর তোরাই বা কতদিনে নরক যন্ত্রণা সহ্য করতে পারিস। তবে সালা বলতেই হচ্ছে তোদের কাঠপিমড়ের চান। যতই রগড়ায় মরিস আর না। ভালো, যতদিন বেঁচে থাকবি ততদিন অত্যাচার করতে পারবো। এটা আবার আমার একটা নেশা, বুঝলি তো? নেশা। যতই অত্যাচার করে নে, জানতে কিছুই পারবি না, আর বিজয় ধনুকও পারবি না। লোকটা আর কিছু বলল না এই ব্যাপারে। একটু হেসে বাকিদের উদ্দেশ্যে বলল, এই তোরা এদের খাবারের ব্যবস্থা কর। ওদের আরো বাঁচিয়ে রাখতে হবে যে এবারে। তোরপে মারবো শুয়োরের বাচ্চা দুটোকে। তারপরে গটমট করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে বাকি চারজনও বেরিয়ে গেল ঘর থেকে। দরজা আবার বন্ধ হয়ে গেল। তবে ঘরের আলোটা ওরা নেভালো না। তার মানে একটু পরেই খাবার আসবে। খাবার মানে দুটো করে পোড়া রুটি আর বিস্বাদ ডালের জল। চাচা এবারে ধীরে ধীরে নিচু স্বরে বললেন, তুমি রুদ্র আর নীলের এলেম ঠিক করে জানো না বলেই হয়তো ওই কথা বললে তখন। আমি ওদের খুব ভালো করে চিনি। আমি নিশ্চিত ওরা সেই জায়গা খুঁজে বের করবেই। আমি জানি সেটা, কিন্তু শুধু সেই জায়গা পেলেই তো হবে না। সেই মন্দিরের দরজাও তো ওদের খুঁজে পেতে হবে। সেটা কি আমাদের সাহায্য ছাড়া ওরা পারবে? হ্যাঁ, ওরা সেটাও পারবে। কিন্তু কিভাবে?
হ্যাঁ, তুমি খুব ভালো করেই জানো এই দুয়ার খুলতে যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা তুমি আর আমি জানি। তারপরেও এটা বলছো কেমন করে? ওদের বুদ্ধির ওপরে আমার অঢেল বিশ্বাস আছে যে আমরা যখন সে ব্যাপারে জানতে পেরেছি তখন ওরাও ঠিক জানবে। বয়সে ছোট হলেও ওদের জ্ঞান আর পড়াশোনা আমাদের থেকে কিছু কম নয়। তাহলে তো আর যুদ্ধ করে লাভ নেই, এদের বলেই দেওয়া যাক। অন্তত ওই ছোট ছোট ছেলেগুলোর জীবন বেঁচে যাবে। না, সেটা প্রাণ থাকতেও আমি বলবো না। আমিও একটু আগে তোমার মতো এই কথাই ভাবছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে রুদ্ররা বিজয় ধনুক খুঁজে বের করবে, কিন্তু এই জানোয়ারগুলো সে জিনিস ওদের কাছ থেকে আনতে পারবে না। এতটা আশা করছো? বলছি তো, তুমি ওদের ঠিক করে চেনো না। আমি ওদের সাথে অভিযান করেছি, আমি জানি ওরা শুধু যে বুদ্ধিমান তাই নয়, সাহস আর ক্ষমতাও ওদের কিছু কম নেই। রুদ্র একাই ওয়ান ম্যান আর্মি, এদের মতো 100 জনকে একাই সামলে নেওয়ার ক্ষমতা রাখেও এরা যদি সত্যি ওদের কাছে যায় তাহলে নিজেদের মৃত্যুকেই ডেকে আনবে। জানি না কি করে এত আশা রাখছো, আমি তো আশার চিহ্নই দেখতে পাচ্ছি না। এরা এতজন আর ওরা মাত্র 3 জন। যতক্ষণ আস ততক্ষণ শ্বাস। আশা আছে বলেই এখনো আমরা বেঁচে আছি রবীন্দ্রনাথ। জানি না আর কতদিন বেঁচে থাকবো এই অসহ্য যন্ত্রণা সহ্য করে। হ্যাঁ, কিন্তু প্রার্থনা করি তোমার মুখের কথাই যেন ভুলে যায়। কিন্তু ওরা চিলাপাতার জঙ্গলে গেল কেমন করে? ওরা জানলো কেমন করে জিনিসটা ওই জঙ্গলেই আছে? বলছি তো, ওদের বুদ্ধি আমাদের চিন্তারও বাইরে। এতটা যখন জেনেছে, বাকিটাও ঠিক খুঁজে বের করবে। দুই বৃদ্ধ চুপ করে গেলেন। অসহ্য নীরবতা এসে আবার গিলে নিল গোটা ঘরটাকে। রীতিমতো বিরক্তি ভরা স্বরে কথাটা বলল নীল। বিরক্ত হওয়ারই কথা। চাচাদের বাঁচানোর চিন্তা আর বিজয় ধনু খুঁজে বের করা, এই দুটো নিয়ে কিছু কম চাপে নেই ওরা। তার উপরে আরও একটা বিপত্তি। এখন সকাল 6টা মতো বাজে। গত রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এখনো মেঘলা করে আছে। তা তখন 5:30টার মতো হবে। হঠাৎই খুব কাছ থেকে তীব্র হাতির ডাকে ওদের ঘুম গেল ভেঙে। তড়িঘড়ি করে ওরা তাঁবুর বাইরে বেরিয়ে এলো, আর বেরিয়ে আসতেই স্তব্ধ হয়ে গেল। ওদের একদম সামনে দাঁড়িয়ে রয়েছে এক দল হাতি। কম করে গোটা 12 তো ছিলই। দলের একেবারে সামনে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড হাতিটারই ডাকছিল ওটাই যে দলের লিডার, সেটা বুঝতে রুদ্রদের কোনো সমস্যাই হয়নি। এরপরেও আরও একবার ডেকেই সেই হাতিটা তেড়ে এলো। উপায়ন্তর না পেয়ে প্রাণ বাঁচাতে ওরা 3 জনেই ছুটতে শুরু করলো। এদিকে লিডারকে আক্রমণ করতে দেখে দলের বাকিরাও তাড়া করল। জল কাদায় ভরা মাটির ওপরে অতগুলো হাতির পায়ের শব্দে যেন গোটা জঙ্গলটাই থরথর করে কেঁপে উঠছিল। বেশ কিছু পাখি গাছের ডালে বসে বেলা শুরুর গান গাইছিল। তারাও আতঙ্কিত হয়ে চিৎকার জুড়ে দিল। জঙ্গলি ঝোপঝাড়গুলো তবু ছিল বলে এ যাত্রায় ওরা প্রাণে বেঁচেছে, নইলে এতক্ষণে হাতিগুলোর পায়ের তলায় পিষে যেত ওরা। এই বীভৎস মৃত্যুর কথা ভেবে ওরা এখনো শিউরে উঠছে। তবে ক্ষতি যেটা হয়েছে সেটা এই শিহরণের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। হাতিটা কোনো পূর্বাভাস ছাড়াই তাড়া করেছিল, ফলত পালানোর সময় ওরা দরকারি কিছুই সাথে নিতে পারেনি। রাইফেল, খাবার দাবার, মেটাল ডিটেক্টর সব সমেত হাতির দল ওই তাঁবুটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তবু ভালো যে প্রথম ডাকটা শুনেই ঘুম ভেঙেছিল, নইলে ওদের অবস্থাও ওই তাঁবুটার মতোই হতো। এখন অবস্থা এমনই যে অভিযানটা চালানোর মতো কিছুই নেই ওদের কাছে। জঙ্গল থেকে বেরিয়ে এসে আবার সব কিছু জোগাড় করে আবার ফিরে আসতে হবে। কিন্তু সেখানেও সমস্যা, ম্যাপটা পড়ে আছে তাঁবুর মধ্যে।
সেটা হয়তো ছিঁড়ে কাদায় মিশে গেছে, আর জঙ্গলের ঠিক কোন জায়গায় আছে সেটাও ওরা জানে না। এইভাবে দ্বিঘিনভাবে ঘুরে বেড়ালে একেবারে ছোট জঙ্গল থেকে বের হতেও অনেক দিন লেগে যেতে পারে। নদীটাও যে কখন পাশ থেকে উধাও হয়ে গেছে সেটা ওরা জানে না। জলের কোনো শব্দও পাচ্ছে না তারা। পরিস্থিতি সত্যিই খারাপ। মিস্টার সাহা হাঁপাতে হাঁপাতে বললেন, কিন্তু 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 হাতিগুলো হঠাৎ তাড়া করলো কেন বলো তো? হ্যাঁ, এখনো বোঝেননি? আমরা যেখানে তাঁবু ফেলেছিলাম ওটা ওদের চলাচলের পথ। হঠাৎ করে আমাদের সাদা তাঁবুটাকে ওখানে দেখে ওরা অবাক হয়েছিল, তাই ডাকছিল। তারপরে আমরা তার মধ্যে থেকে আচমকা বেরিয়ে আসতে ওরা আমাদের বিপদ বলে মনে করলো। লিডারটা তেড়ে আসার আগে দুটো কান কীরকম দোলাচ্ছিল দেখেননি? ওটাই আক্রমণ করার পূর্বাভাস ছিল ওটা। তারপরে যা হলো তো দেখলেন। তবে তবে আমাদের কপাল ভালো বলতে হয়, নইলে বেঁচে যাবার তো কথাই ছিল না। কিন্তু এখন অভিযানের কি হবে? জঙ্গল থেকে বের হবই বা কেমন করে? কাছে তো চপারটা পর্যন্ত নেই। জঙ্গল কেমন সে তো এক ঝলক দেখাই গেল। এই জঙ্গলে অস্ত্র ছাড়া বেশিক্ষণ টিকবো বলে তো মনে হচ্ছে না। সেটাই তো ভাবছি। ছুটতে ছুটতে নদীটার দিকেও খেয়াল ছিল না। এই নীল, তোর ম্যাপটা মনে নেই? আছে, কিন্তু এই রকম আকাট জঙ্গলের মাঝে পথ বের করা কি সহজ বলতো? কোথায় আছি আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটাও ঠিক। মহা সমস্যায় পড়া গেল তো। ওরা তিনজনেই চিন্তিত মুখে বসে রইল। অল্পক্ষণ পরে মিস্টার সাহা বললেন, তোমরা বসো, আমি আসছি। আরে যাচ্ছেন কোথায়? ফার্স্ট সকালে এমন মরম বাচন ছুটে পেটে দারুণ চাপ পড়েছে, হ্যাঁ একটু। আচ্ছা, বুঝেছি, যান। তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। নীলও উঠে দাঁড়িয়ে বলল, চল আমরাই বা বসে থাকি কেন? আশপাশ একটু দেখা যাক, যদি কোনো পথ পাওয়া যায়। খাবারও কিছু জোগাড় করতে হবে, পেটে তো ফুঁচোয় ডন দিচ্ছে। বেশ, চল। মিস্টার সাহার মতো আমরাও কোথাও বসে যাব। ম্যাপটাও পড়ে আছে তাঁবুর মধ্যে। সেটাও হয়তো ছিঁড়ে কাদায় মিশে গেছে একেবারে। চাপ আমারও কিছু কম পড়ছে না। ওরা দুজনেই হেসে উঠল। বিপদের মধ্যেও মাথা ঠান্ডা রেখে চলাই আসল বুদ্ধিমানের কাজ, সেটা ওরা জানে। আগের অভিযানগুলো ওদের এই শিক্ষাই দিয়েছে। রুদ্র চেঁচিয়ে বলল, মিস্টার সাহা, আপনি এক কাজ করুন, আমরা একটু আশপাশটা দেখে আসছি। কাছেই থাকবো, হাঁক দিলেই হবে। ওকে। রুদ্র আর নীল চলে গেল। কিছুটা যেতেই একটা জংলি আগাছার বড় ঝোঁপ পড়ল। সেটার পিছনে যেতেই একটা গাছ ওদের সামনে চোখে পড়ল। গাছটা খুব একটা মোটা নয়, তবে উচ্চতা বেশ ভালোই। ডালপালা সব কচি সবুজ পাতায় ঠেসে আছে, আর পাতার চাদরের ফাঁকে ফাঁকে মুখ বের করে আছে জামের মতো ফল। ফলগুলোর রঙও জামের মতোই। নীল কোনো কথা না বাড়িয়ে তরতর করে গাছে উঠে পড়ল। তারপরে কয়েকটা ডাল ধরে একটু নাড়া দিতেই ঝরঝর করে ফল খসে পড়ল। কয়েকটা মাটিতে পড়ে ফেটেও গেল। রুদ্র দেখল ফলগুলোর মধ্যেটা রক্তের মতো লাল। ও একটা ফল তুলে প্রথমে নাকের কাছে নিয়ে গেল। ফলটার গন্ধটা বেশ সুন্দর। এত সুন্দর গন্ধের ফল নিশ্চয়ই খাওয়া যায়। প্রথমে একটা ছোট কামড় দিল সে। অসাধারণ স্বাদ ফলটার, চিনির থেকেও মিষ্টি। স্বাদের মাধুর্যে ওদের দুই চোখ বুজে এলো। নীল গাছ থেকে নেমে রুদ্রর পাশে এসে বলল, কি ব্রাদার, খাওয়ার যোগ্য নাকি ফালতুই পিঁপড়ের কামড় খেলাম? রুদ্র বাকি ফলটুকু মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, অমৃত ভাই, চেখে দেখ, উফ, অপূর্ব। নীল মাটি থেকে একটা ফল তুলে জামায় একটু মুছে দিয়ে মুখে দিল। ওর চোখও বুঝে এলো। অনেক ফল পড়েছে। ওরা দুজনে পেট ভরে খাওয়ার পরেও যা থাকবে তাতে আরও দুবার খাওয়া হয়ে যাবে। আগে কিছু খাই, তারপর নিয়ে ফেরা যাবে, কি বলিস? কিন্তু খালি পেটে ফল? তাহলে তোকে খেতে হবে না। খিদেতে মাথা পর্যন্ত জ্বালা করছে, উনি এখন এই সব ভাবছেন। ধুর শালা, আমি বললাম নাকি খাবো না। দুই বন্ধুতে বসে পড়ল ফল খেতে।
রুদ্র, নীল, তোমরা কোথায়? রুদ্র, নীল, তোমরা কোথায়? রুদ্র, ছেলে দুটো কোথায় গেল? রুদ্র, নীল, তোমরা কোথায়? প্রায় 2 ঘন্টা হতে যায় মিস্টার সাহা জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরছেন। রুদ্র আর নীলের কোনো দেখাই নেই। ওরা চেঁচিয়ে বলে যাওয়ার কিছুক্ষণ পরেই মিস্টার সাহা তার কাজ ছেড়ে চলে এসেছিলেন। তখন থেকেই ওদের ডাকতে শুরু করেছেন, কিন্তু ওদের কোনো সাড়া বা দেখা এখনো অবধি পাননি। ফলত ভদ্রলোকের দুশ্চিন্তাও উত্তর বেড়েই চলেছে। সব থেকে বড় সমস্যাটা হচ্ছে ছেলে দুটো কোন দিকে গেছে সেটা উনি জানেন না। আর এই অচেনা জঙ্গলে কতক্ষণই বা এমনভাবে ঘোরা সম্ভব? কিন্তু না খুঁজেও তো উপায় নেই। মিস্টার সাহা আবার ওদের নাম ধরে উচ্চস্বরে ডাক দিলেন। তারপরে এগিয়ে গেলেন সামনের দিকে। বেশ কিছুটা যাওয়ার পরে এবারে তছনছ করা ঝোপটা ওনাদের চোখে পড়ল, আর ঝোপের অপর দিকে মাটিতে লুটিয়ে থাকা নীল আর রুদ্রকেও দেখতে পেলেন। তড়িঘড়ি তিনি ছুটে এলেন তাদের কাছে। রুদ্র, রুদ্র, এই নীল, আরে আরে কি হলো তোমাদের? রুদ্র! কিন্তু অনেক ঠেলাঠেলির পরেও ওরা চোখ খুলল না বা কোনো সাড়াও দিল না। মিস্টার সাহার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল। নীলের মুখের মধ্যে ফলের টুকরো কিছুটা ছিল, সেটাই ওনার চোখে পড়ল। তিনি আশপাশটা দেখলেন। ওনার বুঝতে সমস্যা হলো না ছেলে দুটো এই ফল খেয়েছে, আর এই ফলটা কোনোভাবেই ভালো নয়। মিস্টার সাহা এক এক করে রুদ্র আর নীলের নাড়ি পরীক্ষা করলেন। বেঁচে আছে, কিন্তু নাড়ি খুবই দুর্বল। তিনি নিজের মনেই বললেন, ফলগুলো নিঘাত বিষাক্ত, কিন্তু কিন্তু এখন আমি কি করব? এদের বাঁচাবো কেমন করে? মিস্টার সাহার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিপদ সম্ভবত এমনভাবেই সর্বদা আসে, কোনো পূর্বাভাস ছাড়া। ওনার এখন বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। এই বিপদ থেকে কি করে মুক্তি পাবেন তিনি? এই ছেলে দুটো তার একবার বলাতেই চলে এসেছে সাহায্য করতে, কিন্তু এখন তাদের বিপদে তিনি কোনো সাহায্যই করতে পারছেন না। একজন সত্যিকারের মানুষের কাছ থেকে এটা সত্যিই খুব লজ্জার, খুব কষ্টের। ছেলে দুটো কি তাহলে ওনার চোখের সামনে এমনভাবে মারা যাবে? মিস্টার সাহা উঠে দাঁড়ালেন, বললেন, না না না, সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। কিছু একটা করতেই হবে। একেবারে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আশেপাশে একটু দেখি, যদি কোনো মানুষের দেখা পাওয়া যায়। সাহায্যের জন্য কাউকে আনতেই হবে। তারপরে চলে গেলেন জঙ্গলের ভিতরে। ঘরটা খুব একটা বড় নয়। জানলা বলতে গোটা 3 খোপচা করা আছে। সেখান দিয়েই সূর্যের আলো ঢুকছে ঘরের মধ্যে। খুব বেশি না হলেও ঘরের ভিতরটা দেখা যাচ্ছে। টালির চালের ঘরটার মাঝে একটা কাঠের ছোট টেবিল। তার 2 মুখোমুখি বসে আছে 2 জন ব্যক্তি। একজন সেই বিশালাদেহী পুরুষ, আরেকজনের মুখ দেখা যাচ্ছে না। তবে এই লোকটাও যে ওই শয়তানের দলের সেটা বেশ বোঝা যাচ্ছে ওর পরনে কালো ফুল হাতা জামাটা দেখে। খবর কি আছে? বস, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমি তো পই পই করে বলেছিলাম ওদের 3 জনের ওপর থেকে যেন 1 সেকেন্ডের জন্য নজর না সরানো হয়। হ্যাঁ, তারপরও খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? আমরা আপনার কথা মতোই সারাক্ষণ ওদের ওপর নজর রেখেছিলাম বস। তাহলে ওরা কোথায় গেল? আসলে বস, আজ সকালে ওদের টেন্টের ওপরে একটা হাতির দল আচমকাই আক্রমণ করেছিল। ওরা ছুটে পালায়। আমাদের লোকও ওদের পেছন পেছন ছুটে গিয়েছিল, কিন্তু জঙ্গলের মধ্যে ওরা কোথায় যে উধাও হয়ে গেছে সেটা জানা যাচ্ছে না। হয়তো হাতির দল ওদের যদি আজকের মধ্যে খুঁজে বের করা না হয়, তাহলে আমি তোমাদের সবকটাকে হাতির পায়ের তলায় ফেলে দেব, বুঝেছ? আমাদের লোকেরা জঙ্গলের মধ্যে খোঁজার কাজ শুরু করে দিয়েছে। ওদের বাবা গেলেই জানাবো বস। ওরা কিন্তু প্রচন্ড চালু মাল। ওদের ওপরে নজর রাখা হচ্ছে সেটা বুঝেই গা ঢাকা দেয়নি তো? না স্যার, আমাদের লোকেরা নিশ্চিত করেছে ওরা কোনো কিছু বুঝতে পারেনি। আর কোনো খবর আছে? ওই বুড়ো দুটো কি মুখ খুলেছে? না বস,
ওরাও কিছু বলেনি, একবারে গ্যাঁট হয়ে বসে আছে। ঠিক আছে, এখন যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব ওই তিনজনকে খুঁজে বের করো। এতে তোমাদেরই ভালো হবে। আজকের মধ্যে আমি রিপোর্ট চাই। যাও। ওকে বস। দ্বিতীয় ব্যক্তি উঠে ঘর থেকে বেরিয়ে গেলে অপর ব্যক্তি একটা চুরুট ধরালো। বড় বড় দুটো টান দিয়ে অনেকটা ধোঁয়া একসাথে ছাড়লো। তারপরে নিজের মনেই বলল, আমার চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। নাজিম, নাজিম। একজন লম্বা চওড়া লোক ঘরের দরজা খুলে ঢুকলো। ইয়েস বস। ব্যবস্থা করো, আমরাও চিলাপাতার জঙ্গলে যাব। ওকে বস। শোনো, ওই বুড়ো দুটোকেও সাথে নিয়ে নাও, মনে হচ্ছে ওদের দরকার পড়বে। ওকে বস। যাও, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সময়ের মধ্যে বিজয় ধনুক পাঠাতে না পারলে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে, আর এখন ওয়েপন্স কেনার জন্য আমাদের টাকা লাগবে। ওকে বস। নাজিম নামের ব্যক্তি ঘর থেকে বেরিয়ে গেল। চেয়ারে বসে থাকা ব্যক্তি আবার চিন্তিত মুখে চুরুটে টান দিতে শুরু করলো। ব্যক্তির পরিচয়টা এখানে একটু দিয়ে রাখা যাক। এই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বর্তমানে যে কটা টেররিস্ট অর্গানাইজেশন মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের প্রায় সকলের সাথেই ওর কানেকশন আছে। শুধু যে কানেকশন আছে তাই নয়, এখনও বেশ কিছু জঙ্গি হামলায় ওর প্রত্যক্ষভাবে হাতও ছিল। এছাড়া সকল প্রকার স্মাগলিং আর বেআইনি কাজ সবই ও করায়। সপ্তাহ দুয়েক আগে ওর কাছে খবর আসে মাইথোলজিস্ট রথীন্দ্রনাথ সাহা বহুমূল্য কোনো অ্যান্টিকের খোঁজে আছে। জিনিসটার দাম কালোবাজারে অনেক, আর এখন ওর অনেক টাকার দরকার। ভারতের বেশ কিছু জায়গায় বম্বিং করে সরকারের উপরে চাপ সৃষ্টি করায় একটা পরিকল্পনা করেছে সে। সেজন্য নানান দিক থেকে টাকা তুলছে। ফলত খবরটা পাওয়ার সাথে সাথেই ও রথীন্দ্রনাথ সাহার পেছনে পড়ে গিয়েছিল। কিন্তু ও বোঝেনি বুড়ো দুটোর জেদ এতটা। ভেবেছিল তুলে এনে একটু ভয় দেখালেই ব্যাটাগুলো সব বলে দেবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কিচ্ছু বলেনি। অন্যদিকে রুদ্রদেরও আর কোনো খোঁজ নেই। রফিকুল এবারে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো, তারপরে ঘর থেকে বেরিয়ে গেল। জ্ঞান ফিরতেই ধরফর করে উঠে বসল রুদ্র। ওর মাথাটা দারুণ ভারী হয়ে আছে, অসহ্য যন্ত্রণাও হচ্ছে, দৃষ্টিও ঝাপসা হয়ে আছে। চোখ ঘষে নিয়ে ও আশপাশটা দেখল। একটা ছোট ঝুপড়ির মধ্যে আছে ও। পাশেই মাটিতে শুয়ে আছে নীল। মুহূর্তের মধ্যেই রুদ্র সব মনে পড়ে গেল। এরা সুস্বাদু সেই ফলগুলো খাচ্ছিল। তারপরেই কেমন যেন মাথা ধরে এলো। তারপরে আর কিছু মনে নেই। এর মানে তারপরেই ও জ্ঞান হারিয়েছিল। নীলকে ঠেলল রুদ্র। নীল, নীল, আরে নীল ওঠ, নীল। নীলও এবারে ধীরে ধীরে উঠে বসল। ওর অবস্থাও একই রকম। আশপাশ থেকে দেখে বলল, আমরা এখানে এলাম কি করে? আরে সেটাই তো ভাবছি। আমাদের কি হয়েছিল ভাই? উফ বাবারে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তো রে। চল বাইরে গিয়ে দেখি। বাইরে দিনের আলো নেই, রাতের অন্ধকার গ্রাস করেছে চতুর্দিক। আরে রুদ্র, এই কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমরা? সেটাই তো। আরে ওই তো মিস্টার সাহা, কিন্তু ওনার সাথে ওটা কে? মিস্টার সাহা? কিছুটা দূরে ছোট্ট করে আগুন জ্বলছে। মিস্টার সাহা আরেকজন ব্যক্তি সেখানে মুখোমুখি বসে আছে। সেই ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। লোকটা ওদের দিকে পেছন ফিরে বসে আছে, তবে ওনার পরনে সাদা ময়লা ধুতি আর গায়ে কালো ছেঁড়া চাদরটা স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যক্তি নিশ্চয়ই বৃদ্ধ। ওর লম্বা সাদা অগোছালো চুল পিঠের মাঝামাঝি পর্যন্ত ঝুলে আছে। মিস্টার সাহা হাসি মুখে বললেন, এই তো, এখানে এসো। রুদ্র আর নীল কৌতূহলী মুখে এগিয়ে গেল মিস্টার সাহার কাছে। অচেনা ব্যক্তির মুখ এবার ওরা দেখতে পেল। হ্যাঁ, উনি বৃদ্ধই বটে, তবে বয়স আন্দাজ করা কঠিন। বেশ ফর্সা গায়ের রং, লম্বা চুলের মতো একগাল দাড়ি গোফো অগোছালো এবং সাদাভাবে আছে।
ব্যক্তির দুটো চোখের দৃষ্টি অদ্ভুত রকমের শান্ত। মিস্টার সাহা বললেন, বসো বসো এখানে তোমরা। ওরা বসে পড়ল। ওদের মুখ দেখেই প্রশ্নটা বোঝা যাচ্ছিল। মিস্টার সাহা বললেন, যা কাণ্ড বাঁধিয়েছিলে তোমরা, ইনি না থাকলে যে কি হতো জানি না। যে ফলটা খেয়েছিলে সেটা মারাত্মক স্লো পয়জন ছিল। আর কিছুক্ষণ হলেই রুদ্র আর নীল বৃদ্ধের দিকে একবার তাকালো। বৃদ্ধ এবারে বললেন, তোমরা বসো, আমি একটা জিনিস নিয়ে আসছি, কেমন? সেটা খেলে তোমাদের মাথা ব্যথাটা দূর হয়ে যাবে, মানে একদম তরতাজা হয়ে যাবে তোমরা। হ্যাঁ, একটু বসো, আমি আমি আসছি। দাঁড়াও আসছি আমি। বৃদ্ধ উঠে চলে গেলে নীল নিচু স্বরে মিস্টার সাহাকে প্রশ্ন করল, ইনি কে মিস্টার সাহা? ভদ্রলোকের নাম অগ্নিবিজয়। বাবা, এত বড় নাম, তাও আবার এই জঙ্গলের মধ্যে। আরে বলছি শোনো, ভদ্রলোক দারুণ রহস্যময় ক্ষমতার অধিকারী, বুঝলে। মুখের দিকে তাকিয়েই মনে হয় সকল কথা পড়ে ফেলতে পারেন। এক কথায় অন্তর্যামী বলতে পারো, সবই জানেন। তোমাদের প্রায় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পরে আমি খুঁজে পেয়েছিলাম। বুঝতে পেরেছিলাম ওই ফলগুলো খেয়েই কিছু একটা হয়েছিল। তোমাদের নারী খুব দুর্বল হয়ে গিয়েছিল। কি করব বুঝতে না পারে একটু এগিয়ে গেলাম কোনো মানুষের খোঁজে। তোমাদের একা ফেলেই যেতে হয়েছিল। ইচ্ছা করছিল না প্রথমে, কিন্তু কি আর করার। তা কিছুটা যেতেই এই ভদ্রলোককে দেখতে পেলাম। উনি ওই দিকেই যাচ্ছিলেন। আমাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। আমি তো হাতে চাঁদ পাওয়ার মতো ছুটে গেলাম ওনার কাছে, সব বললাম। উনি সাথে সাথেই আমার সাথে চলে এলেন। তোমাদের দেখেই বললেন, বিষ গোটা শরীরে ছড়িয়ে পড়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিষ হরণের ব্যবস্থা করতে হবে। তারপরে দুজনে মিলে যাই হোক করে তোমাদের নিয়ে এলাম এখানে। বললে বিশ্বাস করবে না, এই বৃদ্ধ একাই নীলকে কাঁধে তুলে নিয়েছিলেন। নীলের চোখ গোল গোল হয়ে গেল। বলল, বলেন কি? তাহলে আর বলছি কি, যাই হোক, তোমাদের এখানে আনার পর কোনো সময় নষ্ট না করে উনি তোমাদের চিকিৎসার কাজে লেগে গেলেন। আমি শুধু অবাক হয়ে দেখে গেলাম। কাছেই একটা সরু খাল মতো আছে, কোনো নদীরই শাখা ওটা, জল খাওয়া যায়। সেখান থেকে বেশ কিছুটা জল আর কয়েকটা পাতা আর কিছু ফল নিয়ে এলেন। তারপরে সেগুলো পাথরে বাটিতে থেঁতে রস করে তোমাদের গালে ঢেলে দিলেন। তোমাদের নারীর ধূপকানি তখনও শিথিল হয়ে গিয়েছিল। ওই রস খাওয়ার পরে কয়েক মিনিট কাটল। তোমাদের নারী পরীক্ষা করে অবাক হয়ে গেলাম, সেটা আবার স্বাভাবিক হয়ে গেছে। এত তাড়াতাড়ি কাজ করতে কোনো ওষুধকেই আমি কখনো দেখিনি। বোঝাই যাচ্ছে ওনার আয়ুর্বেদের জ্ঞান দারুণ। তা উনি থাকেন কোথায়? কাছে কোনো গ্রাম আছে নাকি? না না, এখান থেকে চারদিকে অনেক দূর পর্যন্ত কোনো গ্রাম নেই। বলতে পারো আমরা একেবারে জঙ্গলের মাঝামাঝি আছি। উনি এখানেই থাকেন, এটাই ওনার ঘর। আর আরও একটা ব্যাপার আছে, বললাম না উনি মন পড়তে পারেন, সেটা কিন্তু সত্যি। তোমাদের বিপদ মুক্ত করার পরে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তিনি বললেন, তোমরা যে জিনিসের জন্য এসেছো সে জিনিস পাওয়া অত সহজ নয়। হ্যাঁ, আর সেই জিনিস এই জঙ্গল থেকে কেউ কখনো কোথাও নিয়ে যেতে পারেনি, পারবেও না। আমি তো এই কথা শুনে অবাক হয়ে যাই, থতমত খেয়ে গেলাম। উনি হেসে বললেন, বৃদ্ধ এসে বসলেন। হাতে একটা মাটির ছোট পাত্র, সেটাতে কিছুটা তরল। সেটা রুদ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, এটা খেয়ে নাও, দুজনে শরীরে জোর পাবে। রুদ্র কিছু না বলে চুমুক দিল। সত্যি এক ঠোক খেতেই শরীর একেবারে চনমনে হয়ে উঠল তার। নীলও খেল। বৃদ্ধ বলল, নিশ্চয়ই তোমাদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তো আমি বেশি কিছু আজ আর জোগাড় করতে পারিনি। কিছু ফল আছে, সেসব দিয়ে আজ রাতটা তোমাদের কাটাতে হবে। কাল সকাল হলে না হয় শিকারের ব্যবস্থা করা যাবে, কেমন? শিকার? সে তো বেআইনি।
এটা জঙ্গল, বুঝতে পারলে? এখানে বাঁচতে হলে শিকার করতেই হবে, নইলে নিজেই শিকারে পরিণত হবে। আর ওসব নিয়ম বাইরের জগতের জন্য। আমি জঙ্গলেরই মানুষ, আমার জন্ম এই জঙ্গলেরই, মরবও এখানে। বাইরের নিয়ম কি আমার উপরে খাটে? রুদ্র আর কিছু বলল না। বৃদ্ধ আবার বললেন, কাল সকাল হলে কিছু খাইয়ে তোমাদের নদীর ওপারে ছেড়ে দিয়ে আসবো। সেখান থেকে কিছুটা সামনে গেলেই গাড়ি চলাচলের পথ দেখতে পাবে। ওটা ধরে হাঁটলেই লোকালয় পেয়ে যাবে। কিন্তু চলে যাওয়ার জন্য তো আমরা আসিনি, আমাদের এই জঙ্গলে আসার একটা উদ্দেশ্য। আমি জানি সেই উদ্দেশ্য কি, কিন্তু সেই উদ্দেশ্য সফল হওয়া এক কথায় অসম্ভব। তাই বলছি, ফিরে যাও। সেটা হয় না। আমরা কখনোই কোনো কাজ এমন মাঝপথে ফেলে রেখে চলে যাইনি, আর যাবও না কখনো। তাছাড়া আমাদের এই অভিযান সফল করতেই হবে, নইলে আমরা আমাদের বন্ধুদের বাঁচাতে পারবো না। আমি সে কথাও জানি। কি করে? প্রশ্ন আছে যখন, তখন তার উত্তরও আছে। এ কথা যেমন সত্যি, তেমনি সকল প্রশ্নের উত্তর যে সর্বদা দিতে নেই, সেটাও সত্যি। তোমার এই প্রশ্নটাও তেমনি। শুধু জেনে রাখো, আমি জানি। তাহলে সব জানেন যখন, তখন আমাদের সাহায্য করুন। দেখো, সাহায্য আমি করতেই পারি, কিন্তু সেটা উচিত হবে কিনা সেটাই ভাবছি। একটা ভয়ঙ্কর ভবিষ্যৎকে আমি আটকানোর চেষ্টা করছি, যদিও জানি যে সেটা হওয়ার নয়। যা হওয়ার তা হবেই। ভদ্রলোককে পাগল বলে মনে হচ্ছে না, কিন্তু ওনার কথাগুলোর মানে কি? নীল বলল, আপনার কথা মানে আমরা কিছু বুঝতে পারছি না, দয়া করে একটু পরিষ্কার করে বলুন। বৃদ্ধ এবারে কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে বসে রইলেন। আরও একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। তারপরে বললেন, বেশ, তোমাদের সবই বলছি। এমনিতেও গুরুদেব তেমনই নির্দেশ দিয়ে গিয়েছিলেন। এ ব্যাপারে কেউ জানতে চাইলে তাকে জানানোই আমার কাজ। তারপরে যা হওয়ার তাই হবে। তো তোমরা তো এই জঙ্গলে বিজয় ধনুকের খোঁজে এসেছো, তাই না? অবাক হলেও রুদ্ররা কিছু বলল না, শুধু ওপর নিচে ঘাড় নাড়ল। বৃদ্ধ বলে চললেন, তোমাদের দুই বন্ধুকে কিছু বদ লোক তুলে নিয়ে গিয়েছে। তাদের বাঁচানোর জন্যই তোমরা এই ধনুকের খোঁজে এসেছ। কিন্তু সেই জিনিস পেলেও তোমরা কখনোই সেটা বদলোকগুলোর হাতে তুলে দিতে চাও না। এসবই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের চোখে। কিন্তু বিশ্বাস করো, সেই ধনুক যেখানে আছে সেখানে পৌঁছনো অসম্ভব। একেবারে অসম্ভব। সে জায়গায় যাওয়ার প্রতি পদক্ষেপে মৃত্যুর হাতছানি অপেক্ষা করে থাকে। মৃত্যুর ভয় আমাদের নেই। আপনি সত্যিই মন পড়তে জানলে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সেটাও জানি। তোমাদের সাহস, সততা সবই তোমাদের চোখে ঝিলিক দিচ্ছে। এসব কথার অর্থ আপনি জানেন বিজয় ধনুক কোথায় আছে, তাই তো? বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাচালেন, বললেন, আমি জানি যে বিজয় ধনুক কোথায় আছে। আপনি কে বলুন তো? ওই ধনুকের ব্যাপারেই বা জানলেন কেমন করে? বৃদ্ধ অল্প কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার পরিচয় জানার আগে তোমাদের একটা ইতিহাস জানানো দরকার। যতটা সম্ভব ছোট করেই বলছি, শোনো। কুরুক্ষেত্রের ভীষণ যুদ্ধের পরে জায়গাটা বিশাল একটা নরকের রূপ নিয়েছিল। চারিদিকে শুধু মৃতদেহ, শুধু মৃতদেহ।
লাশ পচে গলে চারিদিকে দুর্গন্ধ। তোরা নিশ্চয়ই জানো যে সেই ধর্মযুদ্ধে অজস্র দিব্যাস্ত্র, মহাস্ত্র এ সমস্ত ব্যবহার হয়েছিল। সেসব কিন্তু মিথ্যে কথা নয়। সে যুগের মানুষের এমন এমন অনেক বিজ্ঞানী আয়ত্ত ছিল, যার মাধ্যমে তৈরি হয়েছিল সেই দিব্যাস্ত্র, মহাস্ত্রগুলো, আর যেগুলো এখনকার মানুষের কাছে একটা মিথ্যে রূপকথার গল্প, বই, আর কিছু নয়। কিন্তু যেন সে সমস্ত কিছু আসলে সত্য। আর সেই মহাশক্তিশালী অস্ত্রাদি যুদ্ধের শেষে ওই নরকক্ষেত্রের মধ্যেই নানান জায়গায় পড়েছিল। কুরুক্ষেত্র হওয়ার আগে থেকেই যেমন শ্রীকৃষ্ণ সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত ছিলেন, তেমনি জানতেন যে ওই সব অস্ত্রাদি লুকিয়ে ফেলাই হবে সঠিক কাজ, কারণ কলিযুগ আসন্ন। সেসব অস্ত্র যদি এই যুগের মানুষের হাতে এসে যায়, তাহলে ধ্বংসলীলা রূপ নেবে একটা মহাপ্রলয়ের। সমগ্র সৃষ্টি ধ্বংসের গ্রাসে চলে যাবে। হ্যাঁ, আর সেই জন্যই তিনি সকল দিব্যাস্ত্র একত্রিত করে সেসব লুকিয়ে ফেলার ব্যবস্থা করেছিলেন। আর সেসবের মধ্যে এই বিজয় ধনুকও ছিল। যুদ্ধের পরে একদিন শ্রীকৃষ্ণ আর্যাবর্তের সকল জ্ঞানী ঋষিদের আমন্ত্রণ জানালেন। তারপরে এক এক করে অস্ত্র এক একজনের হাতে তুলে দিয়ে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব দিলেন। মহর্ষি বেদব্যাসের অন্যতম শ্রেষ্ঠ শিষ্য ঋষি জয় বিক্রম সেই সভায় আমন্ত্রিত ছিলেন। ঋষি জয় বিক্রম জ্যোতিষ আর আয়ুর্বেদ শাস্ত্রে যেমন তুখোড় ছিলেন, তেমনি একজন যুদ্ধ মহারথীও ছিলেন। সকল অস্ত্র চালনায় তিনি ছিলেন পটু। শ্রীকৃষ্ণ তাঁর হাতেই তুলে দিলেন বিজয় ধনুক। ঋষি জয় বিক্রম সেই মহার্ঘ অস্ত্র রক্ষার দায়িত্ব সাগ্রহে গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ শুধু যে সকল ঋষিকে অস্ত্র দিয়েছিলেন তা নয়, সকলকে নানান জায়গার কথা জানিয়েছিলেন। একটা জায়গাও কিন্তু আরেকটার কাছে নয়। হ্যাঁ, আর যা বর্তমানে ভারতবর্ষের নানান কোণায় সেই জায়গাগুলো, সে কথা জানিয়ে তিনি ঋষিদের সেই জায়গাগুলোয় আশ্রম স্থাপন করতে বলেছিলেন, আর অস্ত্রগুলো সেসব জায়গাতেই রাখার আদেশ দিয়েছিলেন। ঋষি জয় বিক্রম এই জায়গায় তার আশ্রম স্থাপন করার আদেশ পেয়েছিলেন, আর তিনি সেই মতো এখানে চলে এলেন। তখন এই জায়গা আরো ঘন জঙ্গলে ভরা ছিল। কিছু আদিবাসী থাকতো, তবে তারা একেবারেই অসভ্য, বর্বর গোছের ছিল। তো ঋষি জয় বিক্রম এখানে আসার পরে নিজের জ্ঞান আর ক্ষমতার জোরে সেই আদিবাসীদের ক্রমে সভ্য করে তোলেন, তাদেরকে শিক্ষিত করে তোলেন, আর তাদের সাহায্যে তিনি তার আরাধ্য শিবের একটা মন্দির স্থাপন করেন। হ্যাঁ, তবে সাধারণ কোনো মন্দিরের মতো এই মন্দির নয়। মন্দিরের নাম রেখেছিলেন তিনি বিজয় মন্দির। মন্দিরটা মাটির ওপরে না বানিয়ে তিনি তৈরি করালেন মাটির বেশ কিছুটা তলায়। হ্যাঁ, মাটির বেশ কিছুটা তলায়। আর সেই মন্দিরের মধ্যেই রাখলেন তিনি ভগবান পরশুরাম প্রদত্ত কর্ণের বিজয় ধনুক। ঋষি জয় বিক্রম ত্রিকালদর্শী ছিলেন। তিনি জানতেন যে ঠিকঠাক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ধনুকের উপরে লোভী মানুষের নজর ঠিক পড়বে, আর তখন হয়তো তিনি থাকবেন না এটাকে রক্ষা করতে। সেই জন্য তিনি উপযুক্ত ব্যবস্থাই করেছিলেন।
মন্দিরটা যে মাটির নিচে শুধু তাই নয়, মন্দিরের গর্ভগৃহে আছে ধনুকটা, আর সেই গর্ভগৃহে পৌঁছানোর জন্য আরো 3টে ঘর পেরিয়ে যেতে হয়। এই 3টে ঘর পার করাও একেবারেই সহজ নয়। হ্যাঁ, খুব কঠিন। ঋষি জয় বিক্রম অনেক ভেবে চিনতে ঘর 3টে তৈরি করিয়েছিলেন। 3টিতেই প্রাণঘাতী ফাঁদ পাতা আছে। গায়ের জোরে সেই ফাঁদ পার করা সম্ভব নয়। বুদ্ধি না থাকলে সেই 3টে ঘর পেরিয়ে মূল ঘরে যাওয়া সম্ভব নয়। বৃদ্ধ থামলেন, কিছুটা জল খেলেন। রুদ্ররা সব চুপচাপ শুনছিল। এবার সুযোগ পেয়ে রুদ্র বলল, কিন্তু আপনার পরিচয়টা? বলছি। ঋষি জয় বিক্রম জানতেন যে শুধুমাত্র আদিবাসীদের উপর ভরসা করলে হবে না, আর তাই তিনি এখানেই বংশ বিস্তার শুরু করলেন। তার ছেলে ঋষি বিজয়ব্রতকে তিনি তার সকল ব্রহ্মজ্ঞান দান করলেন, সেই সাথে এই মন্দিরের রক্ষার দায়িত্ব দিয়ে গেলেন। তারপর ঋষি বিজয়ব্রতর এক ছেলে হলো, তার নাম ছিল ঋষি জয়াদিত্য। এরকম ভাবেই সেই থেকে ঋষি জয় বিক্রমের বংশজরা সেই গোপন বিজয় মন্দির রক্ষা করে আসছে। তোমাদের বন্ধুর কাছ থেকে তো আমার নাম জেনেছ। আমি অগ্নি বিজয়, ঋষি জয় বিক্রমের বর্তমান এবং শেষ বংশধর। আপনার পরিবার কোথায়? আমার কোনো পরিবার নেই, আর তার কোনো দরকারও নেই। কেন দরকার নেই? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার যথেষ্ট বয়স হয়েছে। আপনি যদি সত্যিই সেই প্রাচীন ঋষির বংশধর হন, তাহলে আপনার মৃত্যুর পরে সেই বিজয় মন্দিরের রক্ষা কে করবে? নাকি বলতে চাইছেন আপনি অমর? না, অমর আমি নই। এই পৃথিবীতে কেউই অমর নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। আমার পরে আর বিজয় মন্দির কাউকে রক্ষা করতে হবে না, সেই প্রয়োজনই হবে না। তার মানেটা জানার সঠিক সময় এখনো আসেনি। সময় এলে সব ঠিক জেনে যাবে। এত কিছু বললেন যখন, আমাদের সেই মন্দির পর্যন্ত নিয়েও চলুন না। দেখো, সেই ইচ্ছে যদি না থাকতো তাহলে এত কিছু তোমাদের জানাতাম না। আসলে ঋষি জয় বিক্রম যেমন তার বংশজদের বিজয় মন্দিরের রক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছেন, তেমনি বলে গিয়েছেন যদি কখনো কেউ সৎভাবে সকল লোভ ছেড়ে সেই ধনুকের খোঁজ করে, তাহলে তাকে যেন বাধা দেওয়া না হয়। ঋষি জয় বিক্রমের লেখা একটা পুঁথি আছে। সেই পুঁথিতে তোমাদের যা যা বললাম সেই সবের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সেখানেই বলা আছে যে বিজয় মন্দির স্থাপন করে বিজয় ধনুককে সুরক্ষিত করার পরে ঋষি জয় বিক্রম এক রাত্রে শ্রীকৃষ্ণের একটা স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণ জানিয়েছিলেন যে সঠিক সময় উপস্থিত হলে তিনি নতুন অবতার রূপ ধারণ করে স্বয়ং আসবেন বিজয় ধনুক নিয়ে যেতে। স্বপ্নাদেশ পাওয়ার পরে ঋষি জয় বিক্রম পড়লেন মহা চিন্তায়। চিন্তার কারণ তিনি জানতেন যে তারপরে তার বংশজরা তার সকল জ্ঞান পেলেও ভগবানকে দেখে চেনার মতো ক্ষমতা তাদের হবে না। আর সেই জন্যেই উনি আরেকটা বিধান তৈরি করে দিয়ে গেলেন তাদের জন্য, যে ভগবানকে দেখে চেনার ক্ষমতা না দিয়ে যেতে পারলেও তিনি বংশধরদের জন্য এমন জ্ঞান রেখে গেলেন যার প্রয়োগ করে তারা মানুষের মন পড়তে সক্ষম হলো। আমিও সেই জ্ঞানের জোরেই তোমাদের মনের কথা জেনেছি। বংশধরদের ওপর ওনার আদেশ ছিল যে মানুষের চোখের দৃষ্টিতে সততা সৎসাহস থাকবে, যে নির্লোভ হবে, ওই ধনুক
সে দেখতে পাবে, তাকে সেই ধনুক দেখতে সাহায্য করা হবে। আর তোমাদের দৃষ্টিতে আমি সেই সব গুণই দেখতে পাচ্ছি, যদিও আমি জানি যে তোমরা কেউই বিষ্ণুর অবতার নও। তাঁর আসতে এখনো বহু বছর বাকি। তোমরা সেই কারণে বিজয় ধনুক চোখে দেখতে পেলেও সাথে নিয়ে যেতে পারবে না, সেটাও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মিস্টার সাহা এতক্ষণে চুপ করে সব শুনছিলেন। এবারে তিনি বললেন, আচ্ছা, সেই পুঁথিটা কি একবার দেখা যায়? আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? না, তেমন কিছু নয়, আসলে জিনিসটা দেখার খুব ইচ্ছা, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, আজ অনেক রাত হলো, তোমরাও নিশ্চয়ই ক্লান্ত। যেটুকু জোগাড় করতে পেরেছি নাও, খেয়ে নিয়ে বিশ্রাম নাও। আমারও ধ্যানে বসার সময় হয়ে এলো। কাল সকাল হলে না হয় তোমাদের সেই পুঁথি দেখাবো। আমার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। আপনিও কি ভবিষ্যৎ দেখতে পান? বৃদ্ধ আর কিছু না বলে শুধু হাসলেন। ওরাও আর কিচ্ছু বলল না, খেয়ে নিল। সত্যি ওরা খুবই ক্লান্ত, ঘুমও পাচ্ছে। শুতে যাওয়ার আগে মিস্টার সাহা আরেকবার কাতর স্বরে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের সত্যি সেই মন্দিরের কাছে নিয়ে যাবেন তো? হ্যাঁ, আপনি নিয়ে যাবেন তো? এত চিন্তা করো না, আমি বলেছি যখন ঠিক নিয়ে যাব। আমি মিথ্যে বলি না। আর আমার বাবাকে কি আমি বাঁচাতে পারবো? জন্মের মতো মৃত্যু সদা সত্য, এটা জেনো। মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য। যার যখন সময় আসবে তাকে তখন যেতে হবে, এর অন্যথা কখনো হয় না, হবেও না। এই কথার মানে? হ্যাঁ, সময় সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এখন যাও, বিশ্রাম করো। ভদ্রলোকের ব্যক্তিত্ব এতটাই, চট করে তার কথার ওপরে কথা বলা যায় না। মিস্টার সাহাও আর কিছু বলতে পারলেন না। চিন্তাকে বুকে চেপেই চলে গেলেন ঝুপড়ির মধ্যে। ঘুমানোর আগে নীল বলল, রুদ্র, লোকটার কথা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে কি? আমি হয়তো মন পড়তে পারি না, তবে এই ব্যক্তির কথাগুলো কিন্তু মিথ্যে বলে মনে হচ্ছে না। মিথ্যে বলে চোখের মনি কিছুটা হলেও কাঁপত, কিন্তু লোকটা কত শান্ত দেখেছিস? এত শান্তভাবে কেউ কি মিথ্যে বলতে পারে? আমার তা মনে হয় না। তাছাড়া বিশাল ইন্ডিয়ান মাইথোলজির কত অংশ যে হারিয়ে গেছে বা এমনভাবে লুকিয়ে আছে যে তার কোনো ইয়ত্তাই নেই। কেন বলতো? তোর বিশ্বাস হচ্ছে না? সেটাই তো স্বাভাবিক। একটা মানুষ মন পড়ে নিচ্ছে, ভবিষ্যৎ দেখে ফেলছে, এসব কি বিশ্বাস করা যায়? ব্যক্তির একটা কথা কিন্তু ঠিক, প্রাচীন ভারতের মানুষজন এমন অনেক বিজ্ঞানের ওপরই আয়ত্ত পেয়েছিল যেসব এখনও আমরা বর্তমান মানুষ ভেবেও উঠতে পারিনি। হয়তো সত্যি তেমন কোনো জ্ঞান ওনার কাছে আছে। আচ্ছা, চাচা আর রথীন্দ্রনাথ বাবুকে যারা কিডন্যাপ করেছে, এই ব্যক্তি তাদের কেউ নয় তো? না, আমার সেটা মনে হচ্ছে না। কাল সকাল হলে পুঁথিটা একবার দেখতেই হবে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, বুঝলি? ঠিক বলেছিস, ওটা না দেখা পর্যন্ত ঠিক বিশ্বাস করতে পারছি না। এরপরে ওরা চুপ করে গেল। মিস্টার সাহা বৃদ্ধের সাথে শেষ কথাগুলো হবার পর থেকেই চুপ করে গেছেন। বাইরে রাতের জঙ্গল পুরো মাত্রায় জেগে উঠেছে। ঝিঁঝির ডাক তো আছেই, সেই সাথে দূরে কোথাও একটা হাতি ডেকে উঠল। একটু পরে কাছেই কোনো রাত জাগা পাখি কর্কশ স্বরে ডেকে উড়ে গেল। এক এক করে ওদের চোখও বুজে এলো। বৃদ্ধ অগ্নিবিজয় জঙ্গলের মধ্যে যে জায়গাটায় নিয়ে গিয়ে এসেছেন, এই জায়গাটার কথা সত্যি বাইরের কারোর পক্ষে জানা সম্ভব নয়। জঙ্গলের ঘনত্ব এখানে আরও বেশি। কথা মতো আজ সকাল হবার পরে বৃদ্ধ ওদের সেই প্রাচীন পুঁথি দেখিয়েছেন।
সে জিনিসও যে বহুমূল্য রত্ন, সেটা ওটাকে দেখেই রুদ্ররা বুঝেছে। ঝরঝরে হস্তাক্ষরে সংস্কৃতে লেখা সেই পুঁথি। অগ্নিবিজয় যা যা বলেছেন সেই সবই ওরা ওই পুঁথিতে ভালো করে দেখেছে, লেখা আছে। ফলত বৃদ্ধের কথার উপরে বিশ্বাস না করার আর কিছুই নেই। আপাতত ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু কোনো মন্দির বা তেমন কিছুই ওরা দেখতে পাচ্ছে না। চারদিকে শুধু ঘন ঝোপঝাড়ের আস্তরণ। তবে এক জায়গায় বেশ চওড়া একটা ভাঙা পাঁচিল আছে। পাঁচিলটার ইঁটগুলোই জানিয়ে দিচ্ছে তার বয়স নেহাত কম নয়। আর কতটা যেতে হবে? আমরা পৌঁছে গেছি সে জায়গায়। কিন্তু এখানে তো ওই ভাঙা পাঁচিল আর ঘন ঝোপঝাড় ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। সেটাই তো স্বাভাবিক। ওই মন্দির তো গোপন রাখার জন্যই তৈরি করিয়েছিলেন ঋষি জয় বিক্রম, তাই না? হ্যাঁ, এত সহজে তো তার দেখা পাওয়া যায় না। কথা শেষ করে বৃদ্ধ ধীর পায়ে কিছুটা এগিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালেন। তারপরে হাতের লাঠিটা পরপর 3 বার ঠুকলেন মাটিতে। অবাক হয়ে ওরা দেখল সাথে সাথে জায়গাটা কেঁপে উঠল, আর বৃদ্ধের ঠিক পায়ের কাছে ধীরে ধীরে একটা গর্ত আত্মপ্রকাশ করল। রুদ্ররা এগিয়ে গেল সেখানে। গর্তটা বেশ বড়, ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে মাটির নিচে। বৃদ্ধ বললেন, এই এই সেই প্রাচীন আর অতি গুচ্ছ বিজয় মন্দিরের প্রবেশ পথ। হ্যাঁ, তবে তবে এখান থেকে তোমাদের একাই ভিতরে যেতে হবে। আপনি যাবেন না আমাদের সাথে? না, বিজয় ধনুকের দেখা পেতে হলে আগে নিজেদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তবে আরো একবার সাবধান করছি তোমাদের, যেও না, ভিতরে যেও না। ভিতরে প্রতি পদে বিপদ লুকিয়ে আছে। এখনো সময় আছে, ফিরে যাও, তোমরা ফিরে যাও। তা তো হয় না। এতটা যখন এসেছি বাকিটাও যাব। আর আপনাকে তো বললাম মৃত্যুর ভয় আমাদের নেই। মরতে হলে মরব, কিন্তু ভিতুর মতো ফিরে যাব। রুদ্রর কথা শেষ হলো না, তার আগেই বন্দুকের গর্জনে কেঁপে উঠল গোটা জায়গাটা। গাছের ডালে থাকা পাখিরা ঝটপটিয়ে উড়ে পালালো। চকিতে ওরা তাকালো প্রাচীন প্রাচীরের দিকে। শব্দটা ওদিক থেকেই আসছে। 1 2 নয়, গোটা 10 কালো পোশাক পরিহিত লোক সেখানে দাঁড়িয়ে আছে। শামসি চাচাও আছেন ওদের সাথে। তার অবস্থা দেখেই রুদ্রর গোটা শরীর শিউরে উঠল। একই অবস্থা হয়েছে তার। জানোয়ারগুলো মানুষটাকে প্রায় আত্মরা করে দিয়েছে। ওর মনে হলো এখনই সবকটাকে গুলি করে কুকুরের মতো মারা উচিত, কিন্তু সেটা সম্ভব নয়। 3টে মশাল ছাড়া ওদের কাছে আর কোনো অস্ত্রই নেই। উল্টো দিকে ওই লোকগুলোর প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। এই সময় ভুলভাল কিছু করা মানেই মৃত্যু। কিন্তু রথীন্দ্রনাথ বাবু কোথায়? রুদ্ররা যে জঙ্গলের বাইরে বের হয়নি সে খবর রফিকুলের কাছে ছিল। জঙ্গলে ঢুকেই ও রুদ্রদের খুঁজতে শুরু করে দিয়েছিল। এই কিছুক্ষণ আগেই ওদের দেখা পেয়ে নিঃশব্দে পিছু নিয়েছিল তারা। দলটা এবারে এসে দাঁড়ালো রুদ্রদের মুখোমুখি। রফিকুল এগিয়ে এসে শয়তানি হাসি হেসে বলল, শালা ওই বুড়ো বলেছিল ওদের সাহায্য ছাড়া এই জায়গা কেউ খুঁজে বের করতে পারবে না। কিন্তু আমি জানতাম তোরা ঠিক পারবি। তোদের ব্যাপারে কত কথা শুনেছি, আজ দেখছি সেসব সত্যি। এলেম আছে তোদের, যদিও এখন দেখছি তোদেরও কোনো দরকার নেই। অগ্নিবিজয়ের দিকে তাকিয়ে বলল, ওই বুড়োটাকে পেলেই হবে, ওই তো সব জানে। অগ্নিবিজয় কিন্তু একেবারে শান্ত। আমাকে নিয়ে তোমাদের কোনো লাভ নেই। আমি মন্দিরের মধ্যে এখন ঢুকবো না, আর জোর করে তোমরা আমাকে নিয়ে যেতে পারবে না, কখনোই না। তাই নাকি রে বুড়ো?
আমরা কতটা জোর করতে পারি সেটা তুই জানিস না? এই বুড়োটার হাল দেখেছিস তো? বেশ, তাহলে চেষ্টা করেই দেখো। রফিকুল তার দলের একজনকে ইশারা করল। সেই ব্যক্তি এগিয়ে গিয়ে চেপে ধরল অগ্নিবিজয়ের হাত। এবারে সকলকে অবাক করে দিলেন বৃদ্ধ অগ্নিবিজয়। ধীরে ধীরে তার অপর হাত দিয়ে চেপে ধরলেন লোকটার হাত। দেখে কিন্তু মনে হলো স্বাভাবিকভাবেই হাতটা ধরেছেন তিনি, কিন্তু লোকটার মুখের ভাবে আমূল পরিবর্তন এলো। যন্ত্রণায় প্রায় বেঁকে গেল তার চোখ মুখ। একটা ঝটকা দিয়ে সে তার হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পারল না। বৃদ্ধ অগ্নিবিজয়ের চোখ মুখ শান্ত, ঠোঁটের কোণে শান্ত হাসি। এবারে তিনি আলতো একটা টান দিয়ে এই লোকটাকে ঠেলে দিলেন পেছনের দিকে। সাথে সাথে একটা খট করে শব্দ হলো, আর সেই কালো পোশাকধারীর হাতটা কাঁধ থেকে ছেড়ে গেল। এই দৃশ্য দেখে রুদ্র আর রফিকুল একেবারে হাঁ। এই বৃদ্ধের শরীরে এত জোর! কালো পোশাকধারীটা মাটিতে পড়ে বলির পাঁঠার মতো চিৎকার করতে শুরু করেছে। রফিকুল চিৎকার করে উঠল, মার বুড়োটাকে, মার! এবারে আরো দুজন কালো পোশাকধারী এগিয়ে গেল বৃদ্ধের দিকে, কিন্তু তারা ওনাকে স্পর্শ পর্যন্ত করতে পারল না। তার আগেই বৃদ্ধ তড়িৎ গতিতে দুটো মোক্ষম ঘুষি বসিয়ে দিল তাদের বুকে। ছিটকে গিয়ে ওরা পড়ল রফিকুলের পায়ের কাছে। মুখ থেকে রক্ত উঠে থরথর করে কয়েকবার কেঁপে স্তব্ধ হয়ে গেল ওদের শরীর। এবারে রফিকুল বুঝল এই বৃদ্ধ কোনো সাধারণ বৃদ্ধ নয়, হতে পারে না। আর সময় নষ্ট না করে ওর রাইফেল তাক করলো বৃদ্ধের দিকে। চিবিয়ে চিবিয়ে বলল, এই বুড়ো, সাবধান! মরতে না চাইলে আমাদের নিয়ে চল ভিতরে। সেটা তো সম্ভব নয়। প্রাণ থাকতে আমি তোমাদের ভেতরে যেতে দেব না। তাহলে মর শালা! কথা শেষ না করে ট্রিগার টেনে দিল রফিকুল। উন্নত অটোমেটিক গান থেকে ঝরঝর করে বুলেট বেরিয়ে ধেয়ে গেল বৃদ্ধ অগ্নিবিজয়ের দিকে। কিন্তু তিনি এক পাও নড়লেন না, শুধু অল্প হাসলেন। উত্তপ্ত বুলেট গিয়ে ছিন্ন ভিন্ন করে দিল তার বুক, পেট। রক্তে ভেসে গেছে গোটা শরীর। তিনি মাটিতে পড়ে গেলেন। উল্টো দিকে রফিকুল অট্টহাসি করে বলে উঠল, নে বুড়ো, এবারে তো আমরা ভিতরে যেতে পারবো। রুদ্ররা ছুটে গেল বৃদ্ধের কাছে। তার চোখে মুখে কিন্তু যন্ত্রণার লেশ মাত্র নেই। তার জায়গায় সেই শান্ত স্নিগ্ধ হাসি লেগে আছে ওনার ঠোঁটে কোণে। বললেন, যা হওয়ার তা হবেই। নিয়তিকে কেউ বদলাতে পারে না, কেউ বদলাতে পারে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিরতরে চোখ বোঝালেন তিনি। রফিকুল এবারে এসে প্রচন্ড একটা লাথি মারল রুদ্রর পিঠে। সে বেশ কিছুটা ছিটকে পড়ে গেল। কিরে, তোরাও কি সেই একই কথা বলবি নাকি? রুদ্র উঠে দাঁড়িয়ে নিজের রাগটা যাই হোক করে চেপে বলল, এই বিজয়ী ধনুক নিয়ে তোমরা কি করবে? আর রথীন্দ্রনাথ বাবু কোথায়? প্রশ্ন সব সময় আমি করি, আমাকে কেউ করে না। তবু বলছি শোন, ওই বিজয় ধনুক আমার লাগবেই। কারণটা তোদের না জানলেও চলবে। আর রথীন্দ্রনাথ সাহা ওপরে চলে গেছে, যন্ত্রণা আর সহ্য করতে পারেনি। কথাটা শোনা মাত্র মিস্টার সাহা ভেঙে পড়লেন। তারপরেই ছুটে গেলেন রফিকুলকে উদ্দেশ্য করে। আর তার কাছে যাওয়ার আগেই বাকি কালো পোশাকধারীরা ওনাকে চেপে ধরল। রফিকুল বলল, আরে 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 আরে, এত ছটপটানোর দরকার নেই। একটু বাদে তোদের সব কটাকেই তার কাছে পাঠানো হবে। এখন চল ভিতরে। নীল রুদ্রর পাশে গিয়ে দাঁড়িয়েছে। ফিসফিস করে বলল, এবার কি হবে? এরা মানুষ মারতে দুবার ভাবে না, বুঝে সুঝে কাজ করতে হবে। আপাতত ওদের কথা শুনে নেওয়াই ঠিক হবে বলে মনে হচ্ছে। সুযোগের অপেক্ষা করতে হবে আমাদের।
বুঝলি? চাচার অবস্থা দেখেছিস? এরা মানুষ নয়। সব বদলাই নেওয়া হবে, কিন্তু এখন নয়। এই কি গুজুর গুজুর করছিস? নতুন কোনো ফোন দিয়ে আসছিস নাকি? হ্যাঁ, বলে রাখি শোন, কোনো লাভ নেই, না কোনো লাভ নেই। না, আমরা ঠিক করেছিলাম তোমার কথাই শুনবো। এই তো সুবুদ্ধি হয়েছে দেখছি। তাহলে আর দেরি করে কি লাভ? চল সকলে। কালো পোশাকধারীদের একজন প্রশ্ন করল। এই বুড়োটাকে কি করব বস? শামসি চাচা মাথার সামনের দিকে ঝুঁকে আছে। বেশ বোঝা যাচ্ছে ওনার শরীরে আর কোনো শক্তি নেই। ওরা কি তাহলে এবারে চাচাকেও মেরে ফেলবে? ওটাকেও সাথে নিয়ে চল, মাটির নিচেই একসাথেই সব কাটাকে গোড় দেওয়া যাবে। আর এই দুটোকেও সাথে নে। আদেশ পাওয়া মাত্র তিনজন এসে চেপে ধরল রুদ্র আর নীলকে। এরপরে ওরা টর্চ জেলে গর্তের মধ্যেকার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই ঘন অন্ধকার গিলে খেলো ওদের। বেশ কিছুক্ষণ নামার পরে পায়ের তলায় ওরা সমান তল পেল। থমকে দাঁড়িয়ে পড়ল সকলে। গোটা সাথে টর্চের আলোয় গোটা জায়গাটা ভালো করে দেখল ওরা। পাথরের তৈরি গোটা ঘরটা, দেওয়ালগুলো অসাধারণ কারুকার্য খচিত। দেওয়ালের গায়ে কয়েকটা মশাল আটকানো, কিন্তু সেগুলো জ্বলে বলে মনে হয় না। তবে গোটা ঘরটাই ফাঁকা। ঘরের অপর প্রান্তে একটা বড় দরজা, সেটাও সম্ভবত পাথরের তৈরি, পাল্লা বন্ধ। এই দুজন গিয়ে দরজাটা খোল। আদেশ পালন করতে দুজন কালো পোশাকধারী এগিয়ে গেল। আর কয়েক পা যেতেই একটা কাণ্ড হলো। দুজনের মধ্যে একজনের পা পড়ল একটা নড়বড়ে পাথরের উপরে। সাথে সাথে সবকটা মশাল নিজে হতেই জ্বলে উঠল। আর তার সাথেই যে দুজন এগিয়ে যাচ্ছিল সামনের দিকে, তাদের পায়ের নিচে বিশাল দুটো গর্ত তৈরি হলো। আর সেই মুহূর্তেই দুজন হারিয়ে গেল সেই বিশাল দুই কালো গহ্বরে। সেকেন্ডের মধ্যে গর্তটা আবার উধাও হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সকলে থতমত খেয়ে গিয়েছিল। রফিকুলের অবস্থাও একই রকম। ঠিক কি হলো কিছুই বুঝতে পারল না সে। আরও একজনকে বলল এগিয়ে যেতে। সে এগোলো, তবে খুব সাবধানে পা ফেলে। কিন্তু কয়েক পা যাবার পরে তার সাথেও একই ঘটনা ঘটল। রফিকুল বুঝল এমনভাবে এগোনো যাবে না। তার দলও ক্রমে ছোট হয়ে আসছে। ও এবারে রুদ্রকে বন্দুকের খোঁচা দিয়ে সামনে ঠেলে বলল, যা, মরলে এবারে তুই মর। রুদ্র একটা টর্চ নিয়ে কিছুটা এগিয়ে গেল। ও বুঝতে পেরেছে গর্ভগৃহে যাওয়ার আগে এটা প্রথম ফাঁদ। নিজের মনেই বলল, ফাঁদ নিশ্চয়ই মাটিতেই পাতা আছে। ভালো করে পাথরে মেঝেটা লক্ষ্য করল। কিছুক্ষণ দেখার পরেই ব্যাপারটা ওর নজরে পড়ল। একটা করে পা রাখা যাবে এমন পাথরের চাই বসিয়ে মেঝেটা তৈরি। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কয়েকটা পাথরের উপরে পায়ের মতো চিহ্ন খোদাই করা আছে। সুলক্ষণভাবে রুদ্র সেই চিহ্ন করা একটা পাথরের উপরে পা রাখল। না, কিচ্ছু হলো না। এবারে ইচ্ছে করেই চিহ্ন নেই এমন একটা পাথরের উপরে পা রাখল সে। সাথে সাথে সেখানে একটা গর্ত তৈরি হলো, আবার নিজে হতেই সেটা বন্ধও হয়ে গেল। ফাঁদটার প্রকৃত রূপ ধরতে পেরে আর কোনো সমস্যা হলো না তার। দেখে দেখে পায়ের চিহ্ন করা পাথরগুলোর ওপর দিয়ে হেঁটে ও এবারে ঠিকঠাকভাবেই দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ফিরে বলল, যে পাথরগুলোয় পায়ের চিহ্ন আছে সেগুলোর ওপর পা দিয়ে আসতে হবে। এক এক করে সকলেই এগিয়ে গেল। রফিকুল আদেশ দিল, ওই পুরোটাকে এই গর্তগুলোর একটাতেই সমাধি দিয়ে দে। সেটা করলে আর তোমাদের সামনের দিকে এগোতে হবে না, আর আমিও কোনো সাহায্য করব না। আর দেখতেই পাচ্ছ, আমি ছাড়া বিজয় ধনুক পর্যন্ত যাওয়ার অন্য কোনো উপায় নেই। আর যে জানতো তাকে তুমি মেরে ফেলেছ। এখন ওই পথ একমাত্র আমি জানি। চাচা বা আমাদের বাকি কারো যদি কোনো ক্ষতি করো, তোমরাও এখান থেকে আর বেরোতে পারবে না। আমাদের সাথে তোমাদেরও সমাধি এখানেই হবে। রফিকুল এবারে একটু ভাবল, ছেলেটা ভুল কিছু বলছে না। কাজ হাসিল হলে নয়, সবকটাকে একসাথে কবর দেওয়া যাবে। সে আদেশ ফিরিয়ে নিয়ে বলল, বুড়োটাকেও সাথে নিয়ে চল। ওরা সকলে পাথরের বিশাল দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। রুদ্র পাল্লা দুটো ঠেলে খোলার চেষ্টা করল, কিন্তু এতটুকুও নড়াতে পারল না। একটু সাহায্য করলে ভালো হয়। নীল আর রফিকুলও এবারে পাল্লা দুটো ঠেলল।
ধীরে ধীরে পাল্লা দুটো খুলে গেল। এই ঘরটাও একেবারে ফাঁকা। পাথুরে কারুকার্য খচিত দেওয়ালগুলোয় জ্বলন্ত মশাল আটকে রয়েছে। সেই আলোতেই ওরা স্পষ্ট দেখল দেওয়ালগুলোয় অজস্র গর্ত। রফিকুল বলল, এখানে আবার কি ফাঁদ পাতা আছে? সেটাই বোঝার চেষ্টা করছি। ও প্রথমে মেঝেটা ভালো করে পর্যবেক্ষণ করল। না, কোনো চিহ্ন নেই কোথাও। তাহলে কি এই ঘরে কোনো ফাঁদ নেই? কিন্তু তা তো হবার কথা নয়। ঋষি জয়বিক্রমের লেখা পুঁথিতেও ও দেখেছে এই মন্দিরের প্রতিটা ঘরেই কোনো না কোনো ফাঁদ আছে। কিন্তু কি সেই ফাঁদ? রফিকুল তাড়া দিল, কি রে শালা, নাটক করছিস নাকি? এগো সামনের দিকে। রুদ্র পা বাড়ালো, আর ফাঁদটা যে কি সেটাও বুঝে গেল সঙ্গে সঙ্গে। দেওয়ালের গর্তগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে অজস্র সাপ, রাজকোকড়ো সবকটা। ও চেঁচিয়ে বলল, আমাদের তাড়াতাড়ি উল্টো দিকে দরজার কাছে যেতে হবে, নইলে কেউ বাঁচবো না। এটাই এই ঘরের ফাঁদ, তাড়াতাড়ি। তারপরে ছুটতে শুরু করলো সামনের দিকে। বাকিরাও তাই করল। এই ফাঁদও কয়েকজন কালো পোশাকধারীর জীবন নিল। রফিকুলের দল ক্রমে 10 জন থেকে 4 জন হলো। এই ঘরের অপর প্রান্তের দরজাও সম্মিলিত প্রয়াসে ঠেলে খুলল ওরা। অন্য ঘরে ঢুকলো। এই ঘরটাও কিন্তু আগের দুটো ঘরের মতো নয়, একটু আলাদা। ঘরটা প্রথমত অনেক ছোট, আর ঘরটার সিলিং ছোট ছোট গর্তে ভর্তি। রফিকুল কিছু না ভেবেই গর্তগুলো লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালালো। না, একটাও সাপ বেরোলো না। রফিকুল বলল, চল সকলে সামনের দিকে, ওই ঘরে কোনো ফাঁদ নেই। একজন এগিয়ে গেল। কিছুটা যেতেই এই ঘরের ফাঁদ সকলের সামনে এলো। ঘরের ঠিক মাঝামাঝি যেতেই লোকটার পা পড়ল একটা নড়বড়ে পাথরে, আর সাথে সাথে ওপর থেকে অজস্র তীর বিদ্যুৎ গতিতে এসে গেঁথে গেল তার শরীরে। রুদ্র বলল, ফাঁদ এই ঘরেও পাতা আছে, তবে মনে হচ্ছে ঘরের ঠিক মাঝখানে আছে ফাঁদটা। একটা ছোট পাথর নিয়ে সেটাকে ও গড়িয়ে দিল মেঝেতে। পাথরটা ঘরের মাঝামাঝি যেতেই আবারও তীর ধেয়ে এলো। এবারে রুদ্র এগিয়ে গিয়ে দাঁড়ালো ঘরের ঠিক মাঝামাঝি। পাথরটা তুলে নিল, আবার গড়িয়ে দিল সামনের দিকে। না, আর কিছু হলো না। এর মানে ঘরের মাঝখানের পাথরগুলি ট্রিগার। তার উপরে পা পড়লেই তীর এগিয়ে আসবে। একটা লাফ দিয়ে ও পেরিয়ে গেল জায়গাটা। তারপরে বাকিদেরও একইভাবে যেতে পড়ল। সকলেই তাই করল। শামসি চাচাকে নীল নিজে কাছে নিয়েছিল। ধরাধরি করে তাকে পার করানো হলো। তবে এই ঘরের দরজা কিন্তু হাজার গায়ের জোর লাগিয়েও ওরা খুলতে পারল না। রুদ্র ঘরের আশেপাশের দেওয়াল পরীক্ষা করতে শুরু করলো। তন্ন তন্ন করে খোঁজার পরে অবশেষে ব্যাপারটা ওর চোখে পড়ল। দেওয়ালের গায়ে একটাই পাথর একটু ঢকপক করছে। ভয়ে ভয়ে সেটাতে চাপ দিল। সাথে সাথে কেঁপে উঠল ঘরটা, আর পাথরের পাল্লা দুটো ধীরে ধীরে দুপাশে সরে গেল। সামনের দৃশ্য দেখে ওরা সকলেই বুঝল সামনের ঘরটাই মন্দিরের গর্ভগৃহ। এই ঘরটা কিন্তু আগের ঘরগুলোর থেকে একেবারে আলাদা। মেঝে বলতে এই ঘরে কিছুই নেই। বিশাল ঘরটার একদম মাঝখানে গোল কিছুটা জায়গা, তবে আশেপাশে বাকি ঘরে বিশাল গর্ত। টর্চের আলো ও গর্তের তলদে স্পর্শ করতে পারছে না, এতটাই গভীর। দরজার কাছ থেকে শুধু একটা কাঠের সেতু চলে গেছে ঘরের মাঝখান থেকে গোল জায়গাটা পর্যন্ত। ওই জায়গাটা আসলে এই বিজয় মন্দিরের বেদি। কালো পাথরের তৈরি এই শিবলিঙ্গ দাঁড়িয়ে আছে সেখানে, আর তার ঠিক পেছনে আরেকটা বেদির ওপরে রাখা আছে একটা প্রকাণ্ড ধনুক। এত বড় ধনুক ওরা কেউই দেখেনি। অসংখ্য দামি পাথর আর সোনার পাত বসানো ধপধপে সাদা অপরূপ জিনিসটাই মহাভারতে উল্লেখিত সে যুগের শ্রেষ্ঠ ধনুর্কর কর্ণের বিজয় ধনুক। সেটা বুঝতে ওদের কোনো সমস্যাই হচ্ছে না। রফিকুল অট্টহাসি করে উঠল, বলল, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, হ্যাঁ আমি পেয়ে গেছি। এবারে রুদ্রকে বন্দুকের খোঁচা দিয়ে বলল, যা 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 তাড়াতাড়ি ওটা নিয়ে আয়, যা। অগত্যা রুদ্র সেতুর উপরে পা রাখল। 1000 বছর পুরনো সেতুটা দুলে উঠল। কে জানে
ওর ভার আদেও এটা নিতে পারবে কি না, কিন্তু ওর ভার সেতুটা নিয়ে নিল। ধীর পায়ে গিয়ে দাঁড়ালো সেই বেদির ওপরে শিবলিঙ্গের ঠিক সামনে। ধনুকটা সত্যিই অসাধারণ সুন্দর। জিনিসটার দিকে তাকালেই সেটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়, কিন্তু কিছু না বুঝে সেটা কি করা ঠিক হবে এসবই ভাবছিল রুদ্র। এমন সময় রফিকুল চেঁচিয়ে বলল, কি হলো? ওটা নিয়ে আয়, নইলে তোর সব বন্ধুকে এখানেই ফেলে দেব। রুদ্র এবারে ঘুরে দাঁড়ালো, দৃঢ়স্বরে বলল, তুই হয়তো জানিস না শয়তান, আমরা মরতে ভয় পাই না। এর আগেও অনেকে আমাদের মারার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। আর ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই ধনুকও আমি নিচে ফেলে দেবো। তোর এত সাহস? এই শুয়োরের বাচ্চা দুটো টুটি কেটে ধনুকটা নিয়ে আয়। আদেশ পাওয়া মাত্র দুজন এগিয়ে গেল সেদিকে, কিন্তু বেদিতে পৌঁছে রুদ্রকে স্পর্শ করার আগেই সে একেবারে আচমকা দুটো প্রচণ্ড লাথি মেরে তাদের অন্ধকার সর্বস্ব গর্তে ফেলে দিল। এই দেখে রফিকুল গুলি চালালো। রুদ্র সরে গেল বটে, তবে গুলি ওর একটা হাতে লাগলো। ও বসে পড়ল মাটিতে। রফিকুল সাথে সাথে আবার গুলি চালালো, কিন্তু রুদ্র তীর বেগে শিবলিঙ্গটার পেছনে চলে গেল। রফিকুল গর্জে উঠল, শুয়োরের বাচ্চা, তোকে আগে শেষ করব, তারপর বাকিদের। তারপরে সেতু ধরে চলে এলো বেদিটার কাছে, কিন্তু এবারেও সে রুদ্রর কাছে যাওয়ার আগেই রুদ্র ঈগলের মতো ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল ওর উপরে। রফিকুলের বন্দুক ছিটকে গিয়ে পড়ল একদিকে, উল্টো দিকে নীল অবশিষ্ট কালো পোশাকধারীকে এক ঘুষিতে ফেলে দিল অতল অন্ধকারে। রুদ্র আর রফিকুলের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হলো। দুজনের কেউই ছাড়বার পাত্র নয়। যতক্ষণ না একজন মরছে ওদের যুদ্ধ থামবে না। এই অবস্থাতেই রুদ্র চেঁচিয়ে উঠল, নীল, তোরা বেরিয়ে যা মন্দির থেকে। সেটা হয় না, বাঁচলে একসাথেই বাঁচবো। এরপরে অজ্ঞান শামসি চাচাকে মিস্টার সাহার জিম্মাই দিয়ে বলল, আপনি চাচাকে নিয়ে চলে যান, আমি রুদ্রকে সাহায্য করতে যাচ্ছি। শয়তানটাকে ছাড়বো না। মিস্টার সাহা এত কিছু দেখে থতমত খেয়ে গিয়েছিলেন। তিনি শামসি চাচাকে ধরলেন বটে, তবে কি করবেন ঠিক করতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলেন। নীল সেতু ধরে এবারে এগিয়ে গেল, কিন্তু মাঝামাঝি যাবার পরেই ঘটনাটা ঘটল। রফিকুল একটা মোক্ষম লাথি বসালো রুদ্রর তলপেটে। সে বেশ কিছুটা ছিটকে গেল। নিজেকে যাই হোক করে সামলে না নিলে হয়তো অতল গহ্বরে হারিয়ে যেত। রফিকুল এবারে উঠে দাঁড়ালো, শয়তানি হাসি হেসে বলল, আর বাঁচার কোনো উপায় নেই তোদের, কোনো উপায় নেই। তারপরে সে এগিয়ে গেল বিজয় ধনুকের সামনে। আর কোনো কথা না বলে সেটাকে টেনে তুলল সে নিজে হাতে। জিনিসটা যে দারুণ ভারী সেটা স্পষ্ট অনুভব করল সে। কয়েক সেকেন্ড কাটল, তারপরেই গোটা জায়গাটা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। শুধু তাই নয়, ওপর থেকে পাথর খসে পড়তে শুরু করেছে। রুদ্র ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। এটারই অপেক্ষা করছিল সে। ঋষি জয়বিক্রমের পুঁথিতে সে পড়েছিল এই ধনুক এখান থেকে নিয়ে যাওয়া অসম্ভব। ধনুকটাই এই গোটা মন্দিরটাকে ধরে রেখেছে। ওটা স্থানচ্যুত হলেই গোটা মন্দির ধ্বংস হয়ে যাবে। রুদ্র আর বিন্দু মাত্র অপেক্ষা করল না। লাফিয়ে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড একটা লাথি মারল রফিকুলের বুকে। সে টাল সামলাতে না পেরে উল্টে পড়ে গেল। আর ঠিক সেই সময় বেশ বড় মাপের একটা পাথর এসে পড়ল ওর মুখের ওপরে। পাথরের বেদিটাও ভাঙতে শুরু করেছে। নীল চেঁচিয়ে বলল, রুদ্র, তাড়াতাড়ি চলে আয়, এখানে আর থাকা যাবে না। রুদ্র একবার তাকালো বিজয় ধনুকটার দিকে, কিন্তু যেটা নিয়ে যেতে গেলে আর ফিরতে পারবে না সে। রুদ্র, নীল, তাড়াতাড়ি এসো, গোটা জায়গাটা ভেঙে পড়ছে। রুদ্র তড়িঘড়ি করে সেতুটায় গিয়ে উঠল। এরা ছুট লাগালো অন্য প্রান্তের উদ্দেশ্যে, কিন্তু ঠিক উল্টো দিকে যাবার আগেই প্রকাণ্ড একটা পাথর পড়ল সেতুর উপরে, আর সেটা ভেঙে গেল। শেষ মুহূর্তে ওরা দুজনে লাফ দিল। নীল মাটিতে পা দিতে পারলেও রুদ্র পারল না, কিন্তু ও পড়েও গেল না। যাই হোক করে মাটি আঁকড়ে ধরল। নীল টেনে তুলল ওদের। রুদ্র আর শামসি চাচাকে কাঁধে তুলে নিল। তারপরে ছুটতে লাগলো বাইরের দিকে। বিজয় মন্দিরের বাইরে ওরা পা দেওয়ার সাথে সাথে মন্দিরের উন্মুক্ত দ্বারও পাথর পড়ে বন্ধ হয়ে গেল। মাটির উপরে ওরা বসে হাঁপাতে শুরু করলো। নীল বলল, বৃদ্ধ অগ্নিবিজয়ের সব কটা কথার মানেই বুঝতে পারছি এবার।
উনি জানতেন উনি মারা যাবেন, সেই সাথে বিজয় ধনুক আর ওই মন্দিরের চিরতরে হারিয়ে যাবে মাটির অতলে, তাই ওই কথাগুলো বলেছিলেন। বাবার ব্যাপারেও উনি ওই কথাগুলো এই জন্যেই বলেছিলেন। এদের তিনজনের বুক থেকেই একটা করে দীর্ঘশ্বাস উঠে এলো। রুদ্রটা কলকাতায় ফিরেছে দিন 5 হয়ে গেছে, কিন্তু অভিযানটার কথা মনে পড়লে ওদের প্রত্যেকের গায়েই এখনো কাঁটা দেয়। শামসি চাচা হসপিটালে ভর্তি আছেন, কিছুটা সুস্থ হলেও তার মন এখনো ঠিক হয়নি। চোখের সামনে নিজের কাছের বন্ধুকে যন্ত্রণা পেয়ে মরতে দেখে কারোরই মন ভালো থাকে না। মিস্টার সাহার মনও খুব খারাপ। ফিরে এসে ওরা ইন্ডিয়ান আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টে জায়গাটার কথা জানিয়েছে, যদিও বিজয় ধনুকের কথাটা বলেনি। আর্কিওলজিস্টরা খোঁজ কার্যও শুরু করে দিয়েছে। নীল আর রুদ্র খবরের কাগজ পড়ছিল। এবারে নীল খবরের কাগজটা রুদ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দেখ। রুদ্র খবরের জায়গাটা নিয়ে মোটা করে হেডলাইনটা পড়ল। প্রত্নতাত্ত্বিকরা চিলাপাতার জঙ্গলে খনন কার্য চালিয়ে বেশ কিছু পাথর, তীর ও ইট পেয়েছেন। জিনিসগুলোর কার্বন ডেটিং করে জানা গেছে সেগুলোর বয়স প্রায় 5000 বছরেরও বেশি। অনেকের ধারণা সেগুলো মহাভারতের যুগের। খবরের কাগজটা রেখে রুদ্র শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। শেষ হলো আমাদের আজকের গল্প বিজয় করের বিজয় ধনুক। গল্প পাঠে আসঞ্জন, রুদ্রের ভূমিকায় সুমন, নীলের ভূমিকায় সায়ন্তন, মিস্টার সাহা ও রথীন্দ্রনাথ ঋদ্ধি, শামসি চাচা ও রফিকুলের সাথী কৌশিক, রফিকুল ইভান, নাজিম বিপুল, অগ্নিবিজয় দেবাশিস সেনগুপ্ত। আজকের গল্পের নাট্যরূপ করেছে শুভঙ্কর, পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল, পোস্টার আর্টিস্ট দীপ জিএফএক্স। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ। ফিরে আসবো আরও অভিনব একটি গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।